সেই কালেকশনটা তোমরা দেখবে, দেখে প্রত্যেকটা প্রবলেম দেখবে, যে জায়গাটা তোমার অসুবিধা হবে আমাকে পরের দিন বলে নেবে। দেখতে পাচ্ছ তো? আচ্ছা, আমাদের এই আজকে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো একটা সময় লাগবে। 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা পাঠটাকে করে নেব। দেখো, আমরা যে জ্যামের সিলেবাস যেটা আগের দিন রিড আউট করেছিলাম, সেই সিলেবাসটা আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি। দেখো, এই সিলেবাসের মধ্যে কোন কোন পার্টটা হয়ে গেছে একটু খেয়াল করে দেখো। যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ লিকুইড, ভেপার প্রেশার, সারফেস টেনশন, এই পর্যন্ত বলেছি। ভিসকোসিটি রিলেটেড পার্টটা বাকি আছে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অ্যান্ড দ্যার অ্যাপ্লিকেশন, মানে সারফেস টেনশন এবং তার অ্যাপ্লিকেশনগুলো হয়ে গেছে, কিন্তু ভিসকোসিটি এবং সেই রিলেটেড অ্যাপ্লিকেশনসটা হয়নি। আর এফেক্ট অফ কনসেন্ট্রেশন অফ সলিউটস অন সারফেস টেনশন সেটা হয়ে গেছে, কিন্তু এফেক্ট অফ কনসেন্ট্রেশন অন ভিসকোসিটি সেটা হয়নি। আর ফাইনাল হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন ভিসকোসিটি অফ লিকুইড। তার মানে লিকুইডের যে জেনারেল প্রপার্টিগুলো ভেপার প্রেশার ইত্যাদি বলে দেওয়ার পরে পড়ে থাকতে হচ্ছে সারফেস টেনশন আর ভিসকোসিটি। তাতে সারফেস টেনশন পার্টটা আমরা আলোচনা করে ফেলেছি, ভিসকোসিটি পার্টটা আজকে আমাদের আলোচনা করে নিতে হবে। চলো আমরা শুরু করি। তাহলে ভিসকোসিটি জিনিসটা কি? দ্য প্রপার্টি অফ এ ফ্লুইড বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস এ রিলেটিভ মোশন অফ ইটস অ্যাডজাসেন্ট লেয়ার্স ইজ কল্ড দ্য ভিসকোসিটি। ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি একটা সলিড সারফেস কনসিডার করছো, কোন একটা ফ্লুইড ফ্লো করছে, যেমন করে একটা ক্যাপিলারি বা কোন একটা টিউব দিয়ে ফ্লুইড ফ্লো করে। তাহলে এটা হচ্ছে ইনলেট, যেখানে প্রেশারটা বেশি, এটা আউটলেট যেখানে প্রেশারটা কম, যেখানে P1 গ্রেটার দ্যান P2। এবারে এই যে লেয়ার স্ট্রাকচারটা, সেই লেয়ার স্ট্রাকচারটা মানে আমি একটু পরে বলছি। ধরো যে এই যে বিভিন্ন লেয়ারে যে লিকুইড মলিকুলগুলো যাচ্ছে, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে লেয়ারটা এই সলিড সারফেসের কন্ট্যাক্টে আছে, তার ভেলোসিটিটা কম। আস্তে 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 যখন সেন্টারের দিকে যাচ্ছে, তখন তার ভেলোসিটিটা বাড়ছে। ঠিক আছে? তাহলে এবারে যদি দুটো পাশাপাশি লেয়ার কনসিডার করে, যেমন এখানে ধরো দেখাচ্ছি, একটা জেড হাইট একটা লেয়ার কনসিডার করেছি ভি, আর জেড প্লাস ডিজেড হাইটে আর একটা লেয়ার কনসিডার করেছি ভি প্লাস ডিভি। তার মানে দুটোর যে ডিফারেন্ট লেয়ার, এই যে মোশনটা, এগুলোকে স্ট্রিমলাইন মোশন বলে। স্ট্রিমলাইন মোশন কি আমি একটু পরে বলছি, বা ল্যামিনার ফ্লো বলা হয়। ল্যামিনার ফ্লো জিনিসটা কি আমি একটু পরে বলছি। এই যে দুটো লেয়ার অ্যাডজাসেন্ট লেয়ার আছে, সে দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের মলিকুলগুলো দেখো ভেলোসিটি আলাদা। এবারে ভিসকোসিটি একটা প্রপার্টি, যার জন্য কি হবে না, এই স্লোয়ার মুভিং লেয়ারটা ফাস্টার মুভিং লেয়ারটাকে পিছনের দিকে টানবে, আর ফাস্টার মুভিং লেয়ারটা স্লোয়ার মুভিং লেয়ারটাকে সামনের দিকে টানবে, যাতে করে হচ্ছে তাদের রিলেটিভ যে ভেলোসিটিটা সেটা মিনিমাইজ হয়। তাহলে এই প্রপার্টিটাই হচ্ছে বেসিক্যালি ভিসকোসিটি। দ্য প্রপার্টি অফ এ ফ্লুইড by virtue of which it opposes a relative motion of its adjacent layers is called the viscosity. মানে যখন ল্যামিনার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে, তখন যে দুটো অ্যাডজাসেন্ট লেয়ারের ভেলোসিটি ডিফারেন্স বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট থাকছে, আর ভিসকোসিটির জন্য কি করছে, স্লোয়ার মুভিং লেয়ারটা ফাস্টার মুভিং লেয়ারকে পিছনের দিকে টানছে, আর ফাস্টার মুভিং লেয়ারটা স্লোয়ার মুভিং লেয়ারটাকে সামনের দিকে টানছে, যাতে করে তাদের রিলেটিভ মোশনটা জাস্ট ভ্যানিশ করে যায়, বা রিলেটিভ ভেলোসিটিটা জিরো হয়ে যায়। তাহলে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে বলা হবে হচ্ছে তোমার ভিসকোসিটি। আচ্ছা, ভিসকোসিটি একটা জেনারেল ক্লাস অফ প্রপার্টি তার আন্ডারে পড়ে, সেই জেনারেল ক্লাস অফ প্রপার্টিটাকে বলে ট্রান্সপোর্ট প্রপার্টি বা ট্রান্সপোর্ট ফেনোমেনা। আর ট্রান্সপোর্ট ফেনোমেনা বা ট্রান্সপোর্ট প্রপার্টিটা এখানে যদিও তোমার উল্লেখ করা নেই, কিন্তু সেটা থেকে পরীক্ষা বিভিন্ন সময় কোশ্চেন পড়ে। আমি তো শুধুমাত্র জ্যামটাকে মাথায় রেখে করছি না, আমি তোমাদের সময় ধরো এই আরো অন্যান্য সব পরীক্ষাগুলো হবে। ধর টিআইএফআর, ডিসেম্বর মাসে টিআইএফআর এর পরীক্ষা হবে। তারপরে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আলাদা করে পরীক্ষা নিচ্ছে, খুব ভালো ইউনিভার্সিটিগুলো তারা আলাদা করে পরীক্ষা নিচ্ছে। আমি সবটাকে একসাথে ভাবছি, প্লাস তার সাথে তার কদিন পরেই তুমি জ্যাম দিতে পার, এই নেট দিতে পারবে। সবটাকে মাথায় রেখে বলছি আর কি, মানে যে জিনিসগুলো এখানে পড়িয়ে দিচ্ছি সেটা দেখবে তোমার নেটের জন্য যেন হয়ে যায়, সেটাকে আমার মাথায় থাকছে আর কি। সেই জন্য আমি ভিসকোসিটিটা যেহেতু জেনারেল ট্রান্সপোর্ট ফেনোমেনার মধ্যে পড়ছে, আমি ট্রান্সপোর্ট ফেনোমেনা জিনিসটা কি একটুখানি বলে দিই। দেখো, বলা হচ্ছে there are some phenomena where an extensive property flows from one region to another if there is a gradient in an intensive property between these two regions. These phenomena are commonly known as transport phenomena. মানে এক্সাম্পলটা যদি তুমি ভালো করে বুঝতে পারবে, ধরো মানে আমি এরকম বলছি যে ধরো তুমি
এই এই বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে ডিরেকশন অফ ফ্লো, তাহলে এক্স ডিরেকশনটা ডিরেকশন অফ ফ্লো অফ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। আর এবারে যেটা হচ্ছে যে এক্স লেন্থে মানে যখন ডিস্টেন্সটা এক্স, তখন কোন একটা ইন্টেন্সিভ প্রপার্টির ভ্যালু ধরে না ওয়াই, তখন এক্স প্লাস ডিএক্স, তখন ইন্টেন্সিভ প্রপার্টিটা ওয়াই প্লাস ডিওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্সটাকে বলা হবে গ্রেডিয়েন্ট অফ ওয়াই ইন দ্য ডিরেকশন অফ এক্স। এখানে ওয়াইটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি এটা। আর এবারে তুমি এক্স ডিরেকশনে ফ্লাক্স বলে একটা জিনিস ডিফাইন করবে। ফ্লাক্স মানে হচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল এক্সটেন্সিভ কোয়ান্টিটি যেটা ফ্লো করছে পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। তাহলে যে জেড এক্স বললাম মানে হচ্ছে বেসিক্যালি জেড এর ফ্লাক্স বলছে ইন দ্য এক্স ডিরেকশন, তার মানে অ্যামাউন্ট অফ জেড ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া ইন দ্য ডিরেকশন অফ এক্স বা ইন দ্য এক্স ডিরেকশন, সেটা হচ্ছে জে জেড এক্স বলা হচ্ছে। এবার জেনারেল ল অফ ট্রান্সপোর্ট বলছে যে এই যে ফ্লাক্সটা দিস ইজ প্রপোর্শনাল টু দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ সাম ইন্টেন্সিভ প্রপার্টি, অর্থাৎ যে জেড এক্সটা হচ্ছে মাইনাস ডিওয়াই ডিএক্স এর সঙ্গে প্রপোর্শনাল উইথ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এল। এই এলটাকে বলা হচ্ছে একটা ফেনোমেনোলজিক্যাল কনস্ট্যান্ট বা ফেনোমেনোলজিক্যাল কোফিসিয়েন্ট, কারণ এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, এটা ফেনোমেনা টু ফেনোমেনা পাল্টায়। এবারে কত রকমের ট্রান্সপোর্ট ফেনোমেনা আছে? 4 রকমের ট্রান্সপোর্ট ফেনোমেনা আছে। তার মতো করে এই জেনারেল ল অফ ট্রান্সপোর্টটা কেমন করে স্পেসিফিক হয়ে যাচ্ছে, এবং তার মতো করে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা যেটা ফেনোমেনোলজিক্যাল কনস্ট্যান্ট, তার কি সব নাম হচ্ছে সেইটা একটুখানি আমরা দেখে নিতে চাইছি। তার মানে দেখো, তার প্রপার্টিটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেয়ার আর সাম ফেনোমেনা হোয়ার অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি ফ্লোজ ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার ইফ দেয়ার ইজ এ গ্রেডিয়েন্ট অফ সাম ইন্টেন্সিভ প্রপার্টি বিটুইন দি টু রিজিয়ন। এইখানে অ্যাজ ইফ ওয়াই একটা ইন্টেন্সিভ প্রপার্টি, তার একটা গ্রেডিয়েন্ট আছে, তখন জেড একটা এক্সটেন্সিভ প্রপার্টি, সে ফ্লো করছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লো পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, সেটাকে আমি ফ্লাক্স বলছি। এই ফ্লাক্সটা এইরকম রুল দিয়ে ওবেড হয়, মাইনাস এল ডিওয়াই দিয়ে, এটাকে বলা হচ্ছে জেনারেল ল অফ ট্রান্সপোর্ট। ঠিক আছে, হচ্ছে ব্যাপারটা, একটা জেনারেল ল অফ ট্রান্সপোর্ট। আচ্ছা, এবারে এক্সাম্পল গুলো দেখো। আর এক্সাম্পল গুলোর মধ্যে 4টে এক্সাম্পল হচ্ছে আছে ট্রান্সপোর্ট ফেনোমেনাতে। একটা হচ্ছে হিট ফ্লো সংক্রান্ত। দেখো, যদি তোমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে তাহলে হিট ফ্লাক্স হয়। তাই যে হিট ফ্লাক্সটা, আমি হিটটাকে এখানে এইচ দিয়ে লিখেছি কারণ চার্জ ফ্লো আছে, একটু পরে সেটাকে কিউ দিয়ে লিখবো বলে। আদারওয়াইজ হিটটাকে তো থার্মোডাইনামিক্সে কিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, এই পার্টিকুলার ক্ষেত্রে আমি এইচ লিখছি তাতে করে চার্জের সঙ্গে এটা গুলিয়ে নেওয়া যায়। তাহলে হিট ফ্লাক্সটা হচ্ছে মাইনাস কাপ্পা ইন্টু ডিটি ডিএক্স, যেখানে ডিটি ডিএক্স হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, আর কাপ্পাটাকে বলা থার্মাল কন্ডাক্টিভিটি, আর এটা হচ্ছে হিট ফ্লাক্স, এবং এই করসপন্ডিং লটাকে বলা হচ্ছে ফুরিয়াস ল। আচ্ছা, এবারে তোমার যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকে ডিফাই ডিএক্স, তাহলে চার্জ ফ্লোটা হচ্ছে মাইনাস কে ইন্টু ডিফাই ডিএক্স, যেখানে ডিফাই ডিএক্স হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, আর ওভারঅল লটা হচ্ছে ওহমস ল। কোন একটা ফ্লুইড ফ্লো হচ্ছে, যেটা আমাদের এই ভিসকোসিটির সাথে রিলেটেড, সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ভলিউম ফ্লাক্সটা সেটা প্রেসার গ্রেডিয়েন্টের সঙ্গে প্রপোর্শনাল, প্রেসার গ্রেডিয়েন্টটা ডিপিডিএক্স। আর এখানে হচ্ছে তোমার একটা প্রপোর্শনাল করে সি নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ভিসকোসিটি নয়, এটা ভিসকোসিটি, এটা ফ্লুইডিটি টাইপের জিনিস, মানে ভিসকোসিটি রেসিপ্রোকাল একটা কোয়ান্টিটি। মানে ভিসকোসিটি হচ্ছে ফ্লো করতে বাধা দেয়, সি এর ভ্যালু বেশি হলে বেশি ফ্লো হবে, মানে ভিসকোসিটি রেসিপ্রোকাল কোনো একটা টার্ম হচ্ছে সি এর মধ্যে আছে। এবং এই যে ইকুয়েশনটা, সেটা বেসিক্যালি পয়সনলিস ইকুয়েশন বা পয়সনলিস ল। আর ফাইনালি মাস ফ্লো, যেখান থেকে তুমি ডিফিউশন ফেনোমেননটা পাও এবং ফিক্সড ল পাও, যেখানে এই এন টিল্ডেট এনআই টিল্ডেটা হচ্ছে তোমার নাম্বার ডেনসিটি, মানে পার ইউনিট টাইমে, পার সরি নাম্বার ডেনসিটি পার ইউনিট ভলিউমে, ওই আইএইচপিসি কে নাম্বার অফ মোলস বা নাম্বার অফ মলিকুলস, সেটা হচ্ছে নাম্বার ডেনসিটি। তাহলে এটা হচ্ছে যেটা বেসিক্যালি কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে মাস ফ্লাক্সটা কি হয়ে যাচ্ছে? মাইনাস ডিআই ডিএনআই টিল্ডে বাই ডিএক্স, যেখানে ডিএনআই টিল্ডে ডিএক্স হচ্ছে ওই আইএইচপিসি কে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর ডিআইটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট। দেখো, তাহলে এই জেনারেল ল অফ ট্রান্সপোর্টটা একটুখানি জেনে নিতে হচ্ছে। ট্রান্সপোর্ট ফেনোমেননটা কি, জেনারেল ল অফ ট্রান্সপোর্টটা তুমি বুঝতে পারলে, আর তার 4টে এক্সাম্পল আছে, সেটা তুমি একটুখানি দেখে নিলে। ঠিক আছে, তো এই যে ট্রান্সপোর্ট ফেনোমেনা সংক্রান্ত এই জেনারেল ডিসকাশনটা একটুখানি জানার দরকার আছে। মানে এগুলোর মধ্যে আমাদের ধরো চার্জ ফ্লো সংক্রান্ত, তোমার কন্ডাক্টেন্স যখন তুমি পড়বে, সেখানে চার্জ ফ্লো নিয়ে কথাবার্তা বলা হবে, ওহমস ল নিয়ে কথাবার্তা বলা হবে। ফ্লুইড ফ্লো সংক্রান্ত ভিসকোসিটি আমরা পড়ছি। ডিফিউশন যখন পড়া হয়েছিল, ডিফিউশনের মধ্যে এই ফিক্সড ল পড়া হয়েছিল। আর ফুরিয়াস লটা সামাও তোমার কেমিস্ট্রির সিলেবাসে দেখবে, যে 3 বছরের সিলেবাস তুমি পড়ছো তাতে ফুরিয়াস লটা নেই, কিন্তু ফিজিক্সের যে হিটের যে চ্যাপ্টারে, সেখানে কিন্তু ফুরিয়াস ল আছে। তো এই 4টে ল
সেটাকে তোমাকে জেনে নিতে হচ্ছে। তার প্রপোর্শনালি কনস্ট্যান্টের স্পেসিফিক মানে আছে, কোনোটায় সেটা থার্মাল কন্ডাক্টিভিটি, কোনোটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, কোনোটায় হচ্ছে তোমার ভিসকসিটি কোএফিসিয়েন্ট রেসিপ্রোকাল কোনো একটা টার্ম, কোথাও সেটা ডিফিউশন কোএফিসিয়েন্ট ইত্যাদি। আর এই যে ডিটি ডিএক্স, ডিফাই ডিএক্স, ডিপি ডিএক্স, ডি এনআইটি ডিএক্স, এগুলো সব একটা ইন্টেন্সিভ প্রপার্টির গ্রেডিয়েন্ট। আর বাঁদিকে জাস্ট ফাঁকটা কনসিডার করছে সেগুলো সব হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। তো এইগুলো হচ্ছে জেনারেল ট্রান্সপোর্ট প্রপার্টির মধ্যে পড়বে। তো বুঝতে পারলে জেনারেল ট্রান্সপোর্ট প্রপার্টি বলতে কি বুঝছি? ঠিক আছে। হুম, আচ্ছা, এবারে চলে এসো তোমার স্ট্রিমলাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। এইটা একটুখানি দেখতে হবে, যেটা ভিসকসিটি বা নিউটনস ল অফ ভিসকসিটি, এটাকে বুঝতে গেলে এটা কিন্তু খুব দরকার। স্ট্রিমলাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো। দেখো, স্ট্রিমলাইন ফ্লোটা হচ্ছে যে মানে এই যে দুটো ছবি এঁকেছি, তাতে খেয়াল করে দেখো, এই ডান দিকের ছবিটাকে একটু ভালো করে দেখো। ধরো এরকম একটা ইউনিফর্ম ক্যাপিলারি আছে। এবার দেখতে পাওয়া যাচ্ছে ধর কোন একটা পার্টিকুলার মলিকুলকে কনসিডার করো, সেই মলিকুলটা ধরো ফ্লো করে মানে মানে বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে ওভারঅল একটা ডিরেকশন অফ ফ্লো অফ দ্য ফ্লুইড অ্যাজ এ হোল। কারণ এদিকে ইন্টারনাল প্রেশার, এদিকে এক্সটার্নাল প্রেশার, ইন্টারনাল প্রেশার গ্রেটার দ্যান এক্সটার্নাল প্রেশার, আর ফ্লুইড ফ্লো করে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে, সেটা এখানেও করে এখানেও করে। এবারে এই যে পার্টিকুলার মলিকুলটা কোন একটা নির্দিষ্ট মুহূর্তে এই পয়েন্টে দিয়ে গেল, একটু পরে ওই পয়েন্টে অন্য একটা মলিকুল আসবে, তারপরে আর একটা মলিকুল আসবে। এবার কথা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার পয়েন্টে যে মলিকুলগুলো বিভিন্ন সময়ে আসছে, যদি এমন হয় যে প্রত্যেকটা মলিকুলের ভেলোসিটি, তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন, ভেলোসিটি মানেই দুটো একসাথে বোঝানো হয়ে যায়, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন অফ ভেলোসিটি যদি এক্স্যাক্টলি একই হয়, কোনো পরিবর্তন না হয়, তো সেই ধরনের ফ্লোকে বলা হবে স্ট্রিমলাইন ফ্লো অর ল্যামিনার ফ্লো। কি বলা হচ্ছে? ইফ দ্য ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন অফ ভেলোসিটি অফ অল দ্য মলিকুলস অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট ডাজ নট চেঞ্জ উইথ টাইম, দেন দ্য ফ্লো ইজ কল্ড স্ট্রিমলাইন ফ্লো অর দ্য ল্যামিনার ফ্লো। তার জন্য ইউনিফর্ম ক্যাপিলারির মধ্যেও হতে পারে, বা এই ধরনের একটা পিকুলার শেপ ক্যাপিলারির মধ্যেও হতে পারে। এখানে কোনো একটা পার্টিকুলার মলিকুল কনসিডার করছো, কোনো একটা নির্দিষ্ট মানে তুমি দেখতে পাচ্ছ ওই মলিকুলটা তার ভেলোসিটি এই পার্টিকুলার ডিরেকশনে হচ্ছে এবং তার একটা পার্টিকুলার ম্যাগনিটিউড আছে। একটু পরে পিছন থেকে যে মলিকুলটা এখানে এলো, একটু সময় পরে তারও কিন্তু ভেলোসিটির ডিরেকশন বা ম্যাগনিটিউড একই থাকবে, সিমিলারলি তারপর একটা, সিমিলারলি তারপরে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হলো? তাহলে দেখো, তাহলে এই ফ্লোগুলো হচ্ছে তোমার স্ট্রিমলাইন, আর এটা না হলেই হচ্ছে টার্বুলেন্ট। যেখানে তোমার ঘূর্ণি তৈরি হয় সেটা বেসিক্যালি টার্বুলেন্ট ফ্লো, যেখানে মলিকুলগুলো র্যান্ডাম বা জিগজ্যাগ মোশনে ঘুরে বেড়াচ্ছে। এখানে মলিকুলগুলো থাকে রেগুলার মোশন আছে, অর্ডার মোশন আছে। এখানে মলিকুলগুলো র্যান্ডাম মোশন থাকলে সেটা টার্বুলেন্ট মোশন। তার মানে যেটা হচ্ছে কোন একটা পার্টিকুলার পয়েন্ট যদি তুমি কনসিডার করো, এই মুহূর্তে কোন একটা পার্টিকুলার মলিকুলের ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন যা হবে, পরের মুহূর্তে যে মলিকুলটা আসছে তার ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন কিন্তু পাল্টে যাবে। যদি পাল্টে যায় তাহলে সেটা টার্বুলেন্ট ফ্লো। ইফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল অফ এ ফ্লুইড, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, আর ডিসঅর্ডার, that is in a direction other than the direction of motion of the fluid as a whole, then the motion is said to be turbulent. ঠিক আছে? তাহলে স্ট্রিমলাইন ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, আমি ভিসকসিটি রিলেটেড যে সমস্ত ল পত্রগুলো বলবো সেগুলো সবটাই কিন্তু স্ট্রিমলাইন ফ্লো বা ল্যামিনার ফ্লো এর জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা কথা দেখতে পাওয়া যায়, হ্যাঁ বলো বলো বলো। না, হবে মানে কি বলতো, দেখা যায় যে এই সারফেসের কাছাকাছি যারা আছে, এই সারফেসের কাছাকাছি যারা, তারা স্ট্রিমলাইন ফ্লো মেনটেন করছে, আর মাঝে যাদের ভেলোসিটিটা বেশি তারা টার্বুলেন্ট হয়ে যেতে পারে। মানে আমি সেটা এই পরের পয়েন্টে সেটা তুমি বুঝতে পারবে যে ধরো যে দেখা যায় যে যদি ধরো তুমি যা সিম্পলি বোঝার চেষ্টা করো, ধরো তুমি একটা বেশ ওই একটা শান্তিপূর্ণ একটা মিছিল করছো, কোনো একজনের কোনো একটা প্যাথেটিক কিছু একটা ঘটে গেছে, তার জন্য তুমি একটা শান্তিপূর্ণ মিছিল করছো, সেখানে সুন্দর লাইন মেনটেন করে তুমি যেতে পারবে। কিন্তু হয়ার এই তোমাদের ঝাড়গ্রামে হাতি এসেছিল, অর্থাৎ হাতি ধরো তাড়া করেছে বা বাঘ এসে তাড়া করেছে, তুমি তখন কি করবে? তখন তো মানে আর কি ওই সুন্দর মিছিল মেনটেন করতে পারবে? যে যেদিকে পারবে পালানোর চেষ্টা করবে। অর্থাৎ যখন ভেলোসিটিটা খুব কম, তখন হচ্ছে তুমি স্ট্রিমলাইন বা ওরকম সুন্দর মোশনটা মেনটেন করতে পারো, কিন্তু ভেলোসিটি যখন বেড়ে যাবে তখন কিন্তু স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হবে না। সেটা হচ্ছে এই একটা পার্টিকুলার ভেলোসিটি, যার নিচে যদি ভেলোসিটি থাকে তাহলে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হয়, তাকে বলে ক্রিটিক্যাল ভেলোসিটি। আর ক্রিটিক্যাল ভেলোসিটি টোপটিক্যালি হচ্ছে টার্বুলেন্ট হয়ে যাবে। এবার আমি প্রথমে কি বলেছিলাম, যে যত তুমি সারফেস থেকে
সারফেস থেকে আস্তে 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 সেন্টারের দিকে যাচ্ছে, ভেলোসিটি বাড়ছে। তো এমন হলো এই সলিড সারফেসের কাছাকাছি যে লেয়ার মলিকুলগুলো আছে তাদের ভেলোসিটি কম, তাহলে সে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন করছে। যদি মাঝের দিকে চলে গেল, তার ভেলোসিটিটা বেড়ে গেছে, এমন বেড়ে গেল যে তুমি তখন তার ভেলোসিটিটা ক্রিটিক্যাল ভেলোসিটি এক্সিড করে গেল, তখন তার ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যেতে পারে। সেখানে একই ফ্লুইডের ক্ষেত্রে একই সময়ে তুমি স্ট্রিমলাইন এবং টার্বুলেন্ট ফ্লো পেতে পারো। সারফেসের কাছাকাছি তুমি স্ট্রিমলাইন ফ্লো পাবে, আর মাঝখানে যেখানে ভেলোসিটি প্রচন্ড বেড়ে গেছে সেখানে তুমি টার্বুলেন্ট ফ্লো পাবে। বুঝতে পেরেছো? তাহলে এবার ক্রিটিক্যাল ভেলোসিটিটা আসি। ওই ক্রিটিক্যাল ভেলোসিটি, যে ভেলোসিটি বিলো হুইচ স্ট্রিমলাইন ফ্লো ইজ মেনটেন, ইট ইজ গিভেন বাই ভিসি ইকুয়াল টু আর ই ইটা বাই রো ইন্টু আর। এখানে এই আর ইটাকে বলা হচ্ছে রেনল্ড নাম্বার, ইটা হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য লিকুইড, রো হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি। এই যে আর ইটা হচ্ছে রেনল্ড নাম্বার, রো হচ্ছে ডেনসিটি অফ দ্য ফ্লুইড, ইটা হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্লুইড, আর হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি। তাহলে ভেলোসিটিটা যদি ক্রিটিক্যাল ভেলোসিটি কম হয় তাহলে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে, ভেলোসিটিতে গ্রেটার দেন ক্রিটিক্যাল ভেলোসিটি হলে সেটা টার্বুলেন্ট ফ্লোটা হয়ে যায়। আর তোমার এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো, দেখো আরটা যত ছোট হবে অর্থাৎ সরু ক্যাপিলারি হবে, তার ক্রিটিক্যাল ভেলোসিটি তত বেশি হবে, অর্থাৎ তার পক্ষে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হওয়া সহজ। মানে ভেলোসিটিতে ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে টপকে গেলে টার্বুলেন্ট হয়ে যাবে। ক্রিটিক্যাল ভেলোসিটি যদি ইটসেলফ খুব বেশি হয় তাহলে ভেলোসিটিটা ক্রিটিক্যাল ভেলোসিটি টপকে যাওয়ার সম্ভাবনা কম, তার ক্ষেত্রে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হবে। ঠিক আছে? আর যদি কোনো কারণে এরকম হয়ে যায় যে তোমার ক্রিটিক্যাল ভেলোসিটিটা সামহাও কম হয়ে গেছে অনেক, ক্রিটিক্যাল ভেলোসিটি কম হয়ে যায় তাহলে কি হচ্ছে, একটা মলিকুলের ভেলোসিটি একটু বেশি হয়ে গেলেই ক্রিটিক্যাল ভেলোসিটি সেটা ক্রস করে যাবে, আর ক্রিটিক্যাল ভেলোসিটি যদি ক্রস করে যায় তাহলে সেই মোশনটা আর তোমার স্ট্রিমলাইন থাকবে না, তার বদলে সেটা তোমার টার্বুলেন্ট হয়ে যাবে। সেই জন্য সরু ক্যাপিলারি সেটা হচ্ছে তোমার স্ট্রিমলাইন ফ্লো এর জন্য খুব ভালো, আর মোটা ক্যাপিলারি সেটা টার্বুলেন্ট ফ্লো, সেখানে টার্বুলেন্ট ফ্লোটা হয়ে যাবে। আর আমরা এরপরে দেখবে যখন 45 ল হ্যানাতানা ইত্যাদি ব্যবহার করব, যেটা নিউটন ল অফ ভিসকোসিটি ওবে করে, সেটা স্ট্রিমলাইন ফ্লো হয়েই শুধুমাত্র ভ্যালিড সেগুলো। ওই জন্য তুমি যখন ল্যাবরেটরিতে স্ট্যালাগমোমিটার ইউজ করে অসওয়াল ভিসকোমিটার ইউজ করে তুমি যখন ভিসকোসিটি ক্যালকুলেট করো বা মেজার করো, সেখানে কিন্তু সরু ক্যাপিলারি দেওয়া থাকে, যার জন্য স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হয়। কিন্তু বুলেট বা পিপেট, সেখান দিয়ে তুমি কিন্তু ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করতে পারো না। কারণ বুলেট বা পিপেটের ক্ষেত্রে যেটা হবে যে ক্যাপিলারি মানে ওটা বুলেট বা পিপেটের রেডিয়াসটা অনেক বেশি বলে তার ক্রিটিক্যাল ভেলোসিটি অনেক অনেক কম। আর ক্রিটিক্যাল ভেলোসিটি যদি অনেক কম হয়ে যায় না, তাহলে তোমার ওই মানে একটু ভেলোসিটি বাড়লেই সেটা তোমার ওই ক্রিটিক্যাল ভেলোসিটি এক্সিড করে যাবে, তখন ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাবে, তখন না নিউটন ল অফ ভিসকোসিটি ভ্যালিড হবে, না তোমার পয়সল্লিশ ইকুয়েশন ভ্যালিড হবে। তখন তুমি যে ভিসকোসিটি বের করবে সেটা কিন্তু তোমার ঠিক ঠিক করে কাজ করবে না। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই যে তোমার এটা হলো মানে এই আরিটাকে হচ্ছে রেনল্ড নাম্বার। হ্যাঁ, রেনল্ড নাম্বার একটা ডাইমেনশনলেস বা ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, রেনল্ড নাম্বার তার একটা টিপিক্যাল ভ্যালু থাকে, আর রেনল্ড নাম্বারটার উপরে নির্ভর করছে ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি হবে আর কি। তবে মোটামুটি ভাবে ওই বলা হয়, আগে যেটা বলা হতো হাজারের মধ্যে যদি তোমার এটা হয়, রেনল্ড নাম্বারটা হয়, তাহলে তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হয়। হাজার টপকে গেলেই তখন সেটা হচ্ছে টার্বুলেন্ট হয়ে যায়। এটা আমাদের ফ্লুইডের ক্ষেত্রে মানে ব্লাড ফ্লুইডের ক্ষেত্রে এটা অ্যারাউন্ড ওই 2-2,500 পর্যন্ত কিন্তু এটা হতে পারে আর কি, রেনল্ড নাম্বারটা। হ্যাঁ, সেই পর্যন্ত অ্যালাউ, তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু তখন ফ্লোটা হচ্ছে তোমার টার্বুলেন্ট হয়ে যায়। ঠিক আছে? এই জন্য আমাদের ওই যে তখন ওই টার্বুলেন্ট যখন হয়ে যাবে তখন হচ্ছে ওই মানে না রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে টেড়ে গেলে আর কি এরকম সিচুয়েশন হয়, তখন তোমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা এসব তোমার থেকে যায়। ঠিক আছে, না মাথায় রাখবে, রেনল্ড নাম্বারটা একটু জেনে রাখবে। আচ্ছা, এবারে চলে এসো নিউটনস ল অফ ভিসকোসিটি। দেখো, এই নিউটনস ল অফ ভিসকোসিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হচ্ছে যখন তোমার মানে এটার উপরেই সবকিছু দাঁড়িয়ে আছে, যে যখন তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে তখন তো এরকম লেয়ার স্ট্রাকচার, মানে এদিক থেকে এদিক হচ্ছে ডিরেকশন অফ ফ্লো অফ এ ফ্লুইড অ্যাজ এ হোল। তাহলে এবার সারফেস থেকে যত তুমি সেন্টারের দিকে যাচ্ছ তত যে বিভিন্ন লেয়ারগুলো ভেলোসিটি বাড়ছে। এবার তুমি দুটো লেয়ার কনসিডার করো, এক্স হাইটে একটা লেয়ার কনসিডার করলে যার ভেলোসিটি ভি, আর এক্স প্লাস ডিএক্স হাইটে আর একটা লেয়ার কনসিডার করলে যার ভেলোসিটি ভি প্লাস ডিভি। তাহলে ডিভি ডিএক্সটা হলো তোমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে?
এবার বলা হচ্ছে যে এই যে দুটো লেয়ার, অ্যাডজাসেন্ট লেয়ার, তাদের মধ্যে একটা ট্যানজেনশিয়াল অপোজিং ফোর্স কাজ করবে। এই অপোজিং ফোর্সটা এদের দুজনের যে কন্ট্যাক্ট এরিয়া তার সঙ্গে প্রপোর্শনাল, এবং এদের দুজনের যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট তার সঙ্গে প্রপোর্শনাল। তার মানে এই যে ট্যানজেনশিয়াল যে ভিসকাস ফোর্সটা বা অপোজিং ফোর্সটা, সেটা হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট তার সঙ্গে প্রপোর্শনাল, ডিবিডিএক্স এর সঙ্গে প্রপোর্শনাল, এবং যেটা অপোজিং ফোর্স বলে একটা মাইনাস সাইন হচ্ছে। এবার দেয়ার মাস্ট বি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে ইটা, যেটা হচ্ছে তোমার ভিসকোসিটি কোফিসিয়েন্ট। তাহলে দেখো এই নিউটনস ল অফ ভিসকোসিটি বলছে যে when streamline flow is maintained the tangential opposing force F equal to minus eta a dvdx, এ হচ্ছে এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন টু অ্যাডজেসেন্ট লেয়ার, dvdx ইজ দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট, আর ইটা হচ্ছে তোমার ভিসকোসিটি কোফিসিয়েন্ট। এইটা, আর এই ইকুয়েশনটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে ভিসকোসিটি কোফিসিয়েন্টের ডাইমেনশন বের করতে বা তার ইউনিট বের করতে। দেখো এইখান থেকে যদি তুমি ইটার ইউনিট বের করতে চাও, তাহলে কি হবে, এটা এফ হবে, উপরে ডিএক্স হবে, নিচে এ হবে, আর ডিভি হবে, এফ ডিএক্স এ ডিভি। একটা ফোর্স তার ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, একটা লেন্থ তার ডাইমেনশন এল, এটা এরিয়া তার ডাইমেনশন এল স্কোয়ার, আর ভেলোসিটি তার ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে একসাথে করলে এম এল টু দি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা ফর দ্য ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইটা। আর এসআই ইউনিট অফ ইটা যদি তুমি কনসিডার করো, তাহলে ফোর্সটাকে তুমি নিউটনে লেখো, ডিস্টেন্সটাকে মিটারে লেখো, এটাকে তুমি মিটার স্কোয়ার বলো, আর ভেলোসিটিটাকে তুমি মিটার পার সেকেন্ড বলো। তো যেটা হবে সেটা নিউটন মিটার টু পাওয়ার -2 সেকেন্ড, নিউটন মিটার টু পাওয়ার -2 পাস্কাল, সেটা পাস্কাল সেকেন্ড হয়। তাহলে এই পাস্কাল সেকেন্ড হচ্ছে এসআই ইউনিট অফ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। আর এটাকে তুমি সিজিএসে করো, সেটা কি বলা হবে, পয়েজ। ঠিক আছে, মানে পয়েজ মানে হচ্ছে তুমি যদি এই ফোর্সটাকে ডাইনে লেখো, ডিস্টেন্সটাকে সেন্টিমিটারে লেখো, এরিয়াটাকে সেন্টিমিটার স্কোয়ারে লেখো, ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ডে লেখো, তখন সেটা হয়ে যাবে পয়েজ। সিজিএস ইউনিট অফ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট পয়েজ, যেটা ডাইন সেন্টিমিটার টু পাওয়ার -2 সেকেন্ড, আর এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার টু পাওয়ার -2 সেকেন্ড বা পাস্কাল সেকেন্ড। আর পয়েজ এবং পাস্কাল সেকেন্ডের সম্পর্ক হচ্ছে 1 পয়েজ হচ্ছে 0.1 পাস্কাল সেকেন্ড। ঠিক আছে, এইটা এই পাস্কাল সেকেন্ডকে অনেক সময় পয়সল্লিশ বলে, জানো তো। এই যে পাস্কাল সেকেন্ড মানে এসআই ইউনিট অফ ভিসকোসিটি, সেটাকে অনেক সময় 45 এটা দিয়েও তোমার উল্লেখ করা হয়। তাহলে ইউনিটটা বুঝতে পারলে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই ফ্লুইডের দুটো সুন্দর ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে যে তোমার মানে যে সমস্ত ফ্লুইডগুলো এই নিউটনস ল অফ ভিসকোসিটি ওবে করে তাকে বলে নিউটোনিয়ান ফ্লুইড, আর যারা ওবে করে না তাকে বলে নন নিউটোনিয়ান ফ্লুইড। তাহলে নিউটোনিয়ান ফ্লুইড হচ্ছে যে যারা নিউটনস ল অফ ভিসকোসিটি ওবে করে, আর যারা নিউটনস ল অফ ভিসকোসিটি ওবে করে না তাদেরকে বলা হয় তোমার নন নিউটোনিয়ান ফ্লুইড। আচ্ছা, নিউটোনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট কিন্তু একটা কনস্ট্যান্ট, আর যদি নন নিউটোনিয়ান ফ্লুইড হয় তাহলে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট কিন্তু ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপরে নির্ভর করে। ঠিক আছে, তাহলে এখানে দুটো ডেফিনেশন আমি বলে দিলাম যে নিউটোনিয়ান ফ্লুইড বলতে কাকে বুঝছো, নন নিউটোনিয়ান ফ্লুইড বলতে কাকে বুঝছো। নিউটোনিয়ান ফ্লুইড হচ্ছে তোমার নিউটন ল অফ ভিসকোসিটি ওবে করে, যেখানে ইটাটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর নির্ভর করে না। আর নন নিউটোনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে সেটা নিউটন ল অফ ভিসকোসিটি ওবে করে না, এবং ইটাটা সেটা ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপরে তোমার নির্ভর করছে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস একটুখানি বলে নিই, কোথাও একটা জিনিস, 1 মিনিট, অনেক সময় তোমার হয়ে যায়। এইখানে কোথাও আচ্ছা এইখানেই লিখে রাখ। আচ্ছা, আমি দেখো এই ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বলেছি তো, এই ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অনেক সময় দু রকমের হয়। একটা হচ্ছে রেডি করি, আচ্ছা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট একটা হচ্ছে ডায়নামিক ভিসকোসিটি কোএফিসিয়েন্ট,
ডায়নামিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট, বা এটা অনেক সময় বলে অ্যাবসোলিউট ভিসকোসিটি কোফিশিয়েন্ট। এটা অনেক সময় অ্যাবসোলিউট ভিসকোসিটি কোফিশিয়েন্ট, ডায়নামিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট বা অ্যাবসোলিউট ভিসকোসিটি কোফিশিয়েন্ট, এইটার কাজ নর্মালি হচ্ছে তোমার ইটা, যেটা আমরা অলরেডি উল্লেখ করলাম। আচ্ছা, আর একটা ভিসকোসিটি কোফিশিয়েন্ট বলা হয় যাকে বলে কাইনেমেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট। কাইনেমেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট, কাইনেমেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট। আর কাইনেমেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্টটা বেসিক্যালি হচ্ছে তোমার ভিসকোসিটিকে ডেনসিটি দিয়ে ভাগ করে যে রেশিওটা হবে সেটা। তো কাইনেমেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট এইটা বেসিক্যালি হচ্ছে তোমার ইটা বাই রো, এইটা ঠিক আছে, ইটা বাই রো। আচ্ছা, এবং এর তুমি যদি এসআই ইউনিটটা দেখো, দেখো আচ্ছা, এইটাকে অনেক সময় মানে এইটাকে অনেক সময় বলা হয় ডিফিউসিভিটি অফ মোমেন্টাম। ডিফিউজিভিটি অফ মোমেন্টাম এটা বলে। দেখো এর যে ইউনিটটা সিজিএস ইউনিট, সিজিএস ইউনিটটা একে বলা হয় স্টোকস। স্টোকস সিম্বল হচ্ছে এস টি। তুমি খেয়াল করো যে ওয়ান স্টোকসটা হচ্ছে বেসিক্যালি 1 পয়সল্লি, হ্যাঁ, পয়সল্লিশটা হচ্ছে তোমার, বা 1 পয়েস আর কি দাদা, 1 পয়েস বাই তোমার ডেনসিটিটা, ডেনসিটি মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার টু -3। দেখো তুমি এইটাকে লিখতে পারো কেমন করে বলেছিলাম এখানে, তুমি এটাকে লিখতে পারো 9 সেন্টিমিটার টু -2 সেকেন্ড, এটা লিখতে পারো। বা অন্যভাবে বলতে গেলে মানে এটাকে তুমি যদি ডাইমেনশনের ফর্মে লেখো, তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে মাসটা হচ্ছে তোমার গ্রামে যাবে, মানে 9 সেন্টিমিটার -2 সেকেন্ডকে তুমি যদি 9টাকে আবার লিখে পারো, ডান তো ফোর্স, ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু পাওয়ার মাইনাস, সেগুলো বসালে হবে হচ্ছে গ্রাম সেন্টিমিটার টু পাওয়ার -1 সেকেন্ড টু পাওয়ার -1, আর নিচে থাকছে কত, গ্রাম সেন্টিমিটার টু পাওয়ার -3, তার মানে অ্যাকচুয়ালি হলো কত, সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। তার মানে 1 স্ট্রোকস মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। আর অনেক সময় ওই নিউমেরিক্যাল প্রবলেমের সময় না ওই কাইনেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট আর ডায়নামিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট এরকম আলাদা করে উল্লেখ করে দেওয়া থাকছে। তা আলাদা করে যখন উল্লেখ করে দেওয়া থাকবে তখন জিনিসটা খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে কাইনেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্ট হচ্ছে তোমার ভিসকোসিটি অ্যাবসলিউট যে ভিসকোসিটি কোফিশিয়েন্ট বা ডায়নামিক ভিসকোসিটি কোফিশিয়েন্টকে তাকে ডেনসিটি দিয়ে ভাগ করলে তুমি কাইনেটিক ভিসকোসিটি কোফিশিয়েন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটা একটুখানি মনে রেখে দিও, কাজে লেগে যাবে সময়। আচ্ছা চলো এবারে ফিরে এসো। আচ্ছা দেখো তাহলে এই যেমন নিউটনস ল অফ ভিসকোসিটি হচ্ছে ভিসকোসিটির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল। আর প্র্যাকটিক্যাল সেন্সে যখন তুমি মানে ল্যাবরেটরিতে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইত্যাদি ডিটারমাইন করতে চাইবে, তখন যে ইকুয়েশনটার উপরে বেস করে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ডিটারমাইন করতে হয় সেটা বেসিক্যালি পয়সল্লিজ ইকুয়েশন। সেটা কিরকম বলছে, বলছে শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যালো, কথা শুনতে পাচ্ছ? হ্যালো,
হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এই যে মাঝে কেটে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, মাঝে একটু কেটে গিয়েছিল। তার ১ সেকেন্ড আসছে। দেখো, এই জায়গাটা বলছিলাম। তো এটাই তো বলছিলাম, তাই তো? তাহলে দেখো তোমার তোমার হচ্ছে যে ধরো একটা তুমি ক্যাপিলারি কনসিডার করছো, এদিকটা ইনলেট এদিকটা আউটলেট, অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি যে শুরুতে প্রেসারটা P1 আর শেষে প্রেসারটা P2, যেখানে প্রেসার ডিফারেন্সটা হচ্ছে P1 মাইনাস P2, মানে P1টা গ্রেটার দ্যান P2 আর প্রেসার ডিফারেন্স হচ্ছে P1 মাইনাস P2, সেটাকে আমি ডেল্টা P বলছি। আর ক্যাপিলারি লেন্থটা হচ্ছে ধরে নাও তোমার L। এই ক্যাপিলারি লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে তোমার L, ঠিক আছে? এবার ইয়ে হচ্ছে আর ক্যাপিলারি লেন্থ হচ্ছে L। তাহলে পার ইউনিট টাইমে আমি একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড, মানে ধরো লিকুইড কনসিডার করছি, মানে ফ্লো তো গ্যাসও ফ্লো করতে পারে, লিকুইডও ফ্লো করতে পারে। আমি কিন্তু গ্যাসের ফ্লো সংক্রান্ত পয়সলের ইকুয়েশনটা বলছি না। তাহলে যদি একটা লিকুইডের কথা ভাবো যে বেসিক্যালি ইনকম্প্রেসিবল ফ্লুইড, সে পার ইউনিট টাইমে এই যে টোটাল ক্রস সেকশনের এরিয়াটা দিয়ে এরিয়াটা আছে সেইটা দিয়ে কতখানি ফ্লুইড ফ্লো করছে, সেই টোটাল পরিমাণটা যদি ক্যাপিটাল ভি হয়, তাহলে ভিটা হবে পাই ডেল্টা পি a⁴/8 ইটা এল, যেখানে ডেল্টা পিটা হচ্ছে ইনলেট এবং আউটলেটের প্রেসার ডিফারেন্স, এটা হচ্ছে যে ক্যাপিলারিটি তুমি ইউজ করছো তার রেডিয়াস, ইটাটা হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, আর এলটা হচ্ছে ক্যাপিলারির লেন্থ। দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইনকম্প্রেসিবল ফ্লুইড ফ্লোজ পার ইউনিট টাইম থ্রু এ ক্যাপিলারি অফ রেডিয়াস এ, সেইটা হচ্ছে তোমার এই ফর্মুলাটা। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ঠিক আছে? এখানে প্রত্যেকটা টার্মের মানে তুমি বুঝে গেলে। আচ্ছা, এই ইকুয়েশনটা অ্যাজ ইট ইজ তোমার গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কারণ গ্যাসের ক্ষেত্রে এটা ইনকম্প্রেসিবল নয়, ঠিক আছে? তাহলে এই গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা স্লাইটলি মডিফাইড হয়ে যেটা হবে যে এই শুরুতে যদি প্রেসার P1 এবং যে ভলিউমে ফ্লুইড ফ্লো করছে সেটা যদি V1 হয়, আর আউটলেটে যদি প্রেসার P2 এবং যে ভলিউমে ফ্লুইড ফ্লো করছে সেটা হচ্ছে V2 হয়, তাহলে P2 V2 ইকুয়াল টু P1 V1 ইকুয়াল টু পাই a⁴/16 ইটা এল ইন্টু P1 স্কোয়ার মাইনাস P2 স্কোয়ার। এইটা। তাহলে গ্যাসের ক্ষেত্রে তোমাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে, লিকুইডের ক্ষেত্রে এই ফর্মুলা। গ্যাসের ক্ষেত্রে তোমার খুবই কম পড়ে পরীক্ষায়, যেটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে মূলত পড়ে, অর্থাৎ প্রথমে যে ইকুয়েশনটা সেইটা অ্যাকচুয়ালি ভ্যালিড। তো এখানে ভিটা হচ্ছে টোটাল ভলিউম ফ্লোজ পার ইউনিট টাইম, ডেল্টা পি হচ্ছে ইনলেট এবং আউটলেটের প্রেসার ডিফারেন্স, এটা হচ্ছে এরিয়া অফ দ্য তোমার ক্যাপিলারি, এটা হচ্ছে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্লুইড, আর এলটা হচ্ছে ক্যাপিলারি তোমার লেন্থ। দিস ইজ দ্য পয়সোলিস ইকুয়েশন। আচ্ছা, এবারে এই পয়সোলিস ইকুয়েশন যার ডেরিভেশনের সময় তুমি যেটা দেখতে পাবে, যেটা আমি একদম শুরুর যে ছবিটা তাতেও বলেছি, যে এরকম যদি একটা ক্যাপিলারি হয়, তাহলে যেটা হয় তোমার যে যত তুমি মানে সারফেসের কাছে যদি থাকো, তাহলে সেই লিকুইড লেয়ারটা প্রায় ফ্লো করছে না, মানে প্রায় রেস্টে আছে। এবার আস্তে 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 যখন তুমি সেন্টার দিকে যাচ্ছ, তার ভেলোসিটিটা বাড়ছে। এবারে তার মানে দেখো, এই সেন্টার থেকে যদি তুমি খেয়াল করো, মানে সেন্টার থেকে সারফেস পর্যন্ত ডিস্টেন্সটা তুমি আর দিয়ে যদি এক্সপ্রেস করো, সেন্টার থেকে ডিস্টেন্স যদি আর হয়, যেমন ধরো এই যে সেন্টার থেকে এই দূরত্ব যদি আর হয়, সেখানে যে মলিকুল যে লেয়ারটা আছে তার ভেলোসিটি ভি ধরছো এরকম আর এই তোমার হয়, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে ভেলোসিটিটা সার্টেনলি আর এর উপর ডিপেন্ড করে, এবং এরকম একটা ফর্মুলা ওবে করে, ভিটা হচ্ছে ডেল্টা পি/4 ইটা এল ইন্টু এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। খুব পরিষ্কারভাবে দেখো, যখন আর ইকুয়াল টু 0 তখন ভেলোসিটিটা তার ম্যাক্সিমাম হবে, করে আরটা বেড়ে বেড়ে যখন তোমার সারফেসের কাছে চলে গেল, তখন এটা আরটা যখন প্লাস মাইনাস এ হয়ে যাচ্ছে, তখন ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে একটা উল্টোনা প্যারাবোলার মতো শেপ হয় তোমার, এই যে এটা উল্টোনা প্যারাবোলার মতো শেপ হচ্ছে। তাহলে ভেলোসিটি of a incompressible fluid in a layer of a distance r from the surface of the capillary of radius a is given by a distance r from the surface, না এটা এটা একটু ভুল হলো, হ্যাঁ, radius r, এটা from the surface না, from the center, from the center of a capillary of radius a is given by this formula.
তাহলে এই ভেলোসিটিটা আর এর সঙ্গে যদি এক্স্যাক্টলি এই ফর্মুলা ওবে করে তাকে বলে নিউটনিয়ান ফ্লুইড। আচ্ছা, এবারে এই নিউটনিয়ান ফ্লুইডের জন্য এই ডট লাইন দিয়ে কেটে তুমি টেনেছো, সেটা হচ্ছে তোমার নিউটনিয়ান ফ্লুইড। ঠিক আছে, এটা। আর এবারে নন নিউটনিয়ান ফ্লুইডের ক্ষেত্রে এই ফর্মুলাটা ওবেড হবে না। তখন দু রকমের সিচুয়েশন হয়ে যায়। একটা হচ্ছে যে নিউটনিয়ান ফ্লুইডের থেকে এই যে প্রোফাইলটা, ভেলোসিটি প্রোফাইলটা অনেকটা চাপা হতে পারে, তখন তাকে বলে শিয়ার থিকেনিং ফ্লুইড। আর কারো কারো ক্ষেত্রে হচ্ছে এটা অনেক ইলংকেটেড হয়ে যেতে পারে, তাকে বলে শিয়ার থিনিং ফ্লুইড। তাহলে শিয়ার থিকেনিং ফ্লুইড বা শিয়ার থিনিং ফ্লুইড, এটা হচ্ছে তোমার নন নিউটনিয়ান ফ্লুইড। আর এইটা যেটা হচ্ছে একদম এইটা যেটা যেটা অ্যাকচুয়ালি তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার নিউটনিয়ান ফ্লুইডের জন্য। বাকি দুটো কিন্তু তোমার নন নিউটনিয়ান ফ্লুইডের জন্য। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমার একটা ক্যাপিলারির মধ্য দিয়ে যখন তোমার কোন একটা ফ্লুইড ফ্লো করছে, ক্যাপিলারির মধ্য দিয়ে একটা ফ্লুইড যখন ফ্লো করছে, হ্যাঁ, ক্যাপিলারির মধ্য দিয়ে একটা ফ্লুইড যখন ফ্লো করছে, তখন তার ভেলোসিটি প্রোফাইলটা আর এর সঙ্গে কেমন করে ভ্যারি করে আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সেই জায়গাটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে, এর উপরেও কিন্তু প্রবলেম তোমার আসে, বা অন্তত জানতে হয় যে সেটা কেমন শেপের দেখতে হচ্ছে। আচ্ছা, এবারে এই 45 ফর্মুলাটাকে ব্যবহার করে অসহাল ভিস্কোমিটারকে ইউজ করে তোমার রিলেটিভ ভিস্কোসিটি কোএফিসিয়েন্টটাকে বের করতে হয়। ঠিক আছে, এটা তোমার ল্যাবরেটরি প্র্যাকটিক্যালে তোমাকে করতে হয়। মানে যেটা করা হয় যে এইটা হচ্ছে তোমার একটা ভিস্কোমিটার, যেটাকে অসহাল ভিস্কোমিটার বলা হয়। একদিকের আর্মটা হচ্ছে একটুখানি চওড়া বা মোটা, আরেকদিকের আর্মটা হচ্ছে সরু। এইখানে একটুখানি টিউবের মতো আছে আর কি, হ্যাঁ, যার ভলিউমটা হচ্ছে ভি, আর এইখানে তোমার ক্যাপিলারি লাগানো আছে। আচ্ছা, এবারে হচ্ছে তোমাকে যেটা করতে হয়, ধরো এটা 10 ml এর ক্যাপিলারি হতে পারে, 20 ml এর ক্যাপিলারি হতে পারে, মানে মানে সরি ভিস্কোমিটার হতে পারে। তুমি কি করলে, ধরো পিপেটে করে যদি 10 ml এর ভিস্কোমিটার হয়, তা 10 ml লিকুইড তুমি এখানে দিয়ে দিলে, ধরো জল এবং আননোন লিকুইড তুমি দেবে আর কি করে। আর এখানে একটা রাবার টিউব লাগানো থাকে, রাবার টিউব দিয়ে তুমি শাক করবে, তাহলে এই ফ্লুইডটা যেখানে উঠে গিয়ে এই পর্যন্ত তোমার চলে আসবে। আচ্ছা, এবারে তুমি কি করলে না, ধরো জলকে তুমি নিয়েছো, জলকে টেনেছো, টেনে পর তুমি ছেড়ে দিলে। এবার এই যে ভলিউমটা, তার উপরে একটা দাগ আছে আপার মার্ক, নিচে যাচ্ছে একটা লোয়ার মার্ক। তাহলে x1 থেকে x2 এই টোটাল ভলিউমটা ফ্লো করতে কতখানি টাইম লাগলো, সেই টাইমটা তুমি জাস্ট কাউন্ট করবে। ঠিক আছে, তাহলে জল দিয়ে তুমি এই কাজটা একবার করবে, মানে একবার বা 3বার করবে আর কি রিপিট করার জন্য। আর একবার আননোন লিকুইড যেটা তোমাকে দিয়েছে, যার রিলেটিভ ভিস্কোসিটি কোএফিসিয়েন্ট তোমাকে বের করতে হবে, সেই লিকুইডটা তুমি নেবে। আচ্ছা, এবারে এই টোটাল ভলিউমটা যদি ভি হয়, তাহলে 1 সেকেন্ডে কতখানি ফ্লুইড অ্যাকচুয়ালি ফ্লো করছে সেটা কি হবে না, এই যে এই টোটালটা ফ্লো হতে যে সময়টা লাগে, সময় দিয়ে ভাগ হতে হবে। তাহলে ভি বাই টি, সেটা হচ্ছে ভি প্রাইম, সেটা হচ্ছে ভলিউম ফ্লোজ পার ইউনিট টাইম এটা। আর টিটা হচ্ছে টাইম অফ ফ্লো। আচ্ছা, এবারে দেখো 45 ইকুয়েশন থেকে এই 1 সেকেন্ডে কতখানি ভলিউম ফ্লো করলো, ভি প্রাইম বা ভি বাই টিটা কি হবে, পাই এ টু দি পাওয়ার 4 ডেল্টা পি বাই 8 ইটা এল। যেখানে এটা হচ্ছে এখানে যে ক্যাপিলারি, এটা ক্যাপিলারি রেডিয়া, ডেল্টা পি হচ্ছে ক্যাপিলারির ইনলেট এবং ক্যাপিলারির আউটলেট, তাদের প্রেসার ডিফারেন্সটা। আর নিচে তো ক্যাপিলারি লেন্থটা হচ্ছে তোমার এল, এই ক্যাপিলারি লেন্থ হচ্ছে তোমার এল। আর ইটাটা হচ্ছে ভিস্কোসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্লুইড। আচ্ছা, সেইখান থেকে তুমি ভিস্কোসিটি কোএফিসিয়েন্টের ফর্মুলাটাকে বের করে ফেলো। কি হচ্ছে, এখানে ইটাটাকে বের করে ফেললে এখানে হয়ে যাচ্ছে পাই এ টু দি পাওয়ার 4 ডেল্টা পি টি বাই 8 ভি এল। এবার ডেল্টা পিটা হচ্ছে যদি এইখানে এই যে এই হাইট ডিফারেন্সটা, হ্যাঁ, মানে 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 আচ্ছা, প্রেসার ইনলেট এবং আউটলেটের প্রেসার ডিফারেন্সটা করতে হবে কি, যে ধরো তুমি এখানে টেনে নেওয়ার পরে তোমার ম্যাক্সিমাম হাইট কতটা হলে মিনিমাম হাইটটা কত হলো, এই ডিফারেন্সটা যদি এইচ বলো, ডেল্টা পিটা হচ্ছে সবসময় এইচ রোজি। ডেল্টা পি এর জায়গায় এইচ রোজি তুমি বসালে এটা, তাহলে এই ফর্মুলাটা কাজ বেরোচ্ছে। আর এবারে দেখো, এবারে একই ক্যাপিলারি তুমি ব্যবহার করছো, ঠিক আছে। একই ক্যাপিলারি ব্যবহার করলে এইখানে এই যে ক্যাপিলারির লেন্থ, ক্যাপিলারি রেডিয়া এবং হাইট ডিফারেন্স, এগুলো সব কনস্ট্যান্ট থাকছে। যেটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট। সরি, যেটা হচ্ছে মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। পাই কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট। তাহলে লিকুইড টু লিকুইড ভ্যারি করছে কে কে, না ডেনসিটিটা ভ্যারি করছে। আর কি ভ্যারি করছে না, বিভিন্ন লিকুইডের বিভিন্ন ভিস্কোসিটি হয়ে যাওয়ার জন্য তাদের টাইম অফ ফ্লোটা ভ্যারি করছে।
তাহলে রো এবং টি বাদ দিয়ে বাকি সব কিন্তু কনস্ট্যান্ট। তা তুমি যদি এই লিকুইডের জন্য কাজটা একবার করো আর জলের জন্য কাজটা একবার করো, করে তার রেশিওটা করো, তাহলে কি হচ্ছে দেখো, ডেনসিটি অফ লিকুইড, ডেনসিটি টাইম অফ ফ্লো ফর লিকুইড ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার আর টাইম অফ ফ্লো অফ ওয়াটার, এইটা বাদ দিয়ে বাকি সব টার্মগুলি কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। এবার লিকুইডের ডেনসিটি বা জলের ডেনসিটি তাকে স্পেসিফিক গ্র্যাভিটি বলা হয়। রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য লিকুইড হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড ইনটু ওই লিকুইডের জন্য কতখানি টাইম অফ ফ্লো আর জলের জন্য কতখানি টাইম অফ ফ্লো সেটা হলো। এবার জলের জন্য যদি তোমার ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ভ্যালুটা তোমাকে বলে দেয়, তাহলে অ্যাবসলিউট ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ফর দ্য লিকুইড হয়ে যাবে ওই এস লিকুইড টি লিকুইড বাই টি ওয়াটার ইনটু ইটা অফ ওয়াটার। দিস ইজ দ্য প্রিন্সিপল অফ ডিটারমিনেশন অফ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বাই অসওয়াল্ড ভিস্কোমিটার। ঠিক আছে, ওয়ার্কিং ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে। মানে রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড ইনটু টাইম অফ ফ্লো ফর দ্য লিকুইড বাই টাইম অফ ফ্লো ফর ওয়াটার। ঠিক আছে, হলো? বুঝতে পেরেছো এটা? হ্যালো? আরে কখন লিভ করে গেল আমি খেয়াল করি না, তখন একটু অসুবিধা হলো। হ্যাঁ, তখন অসুবিধা হলে খেয়াল করে আমি আবার করলাম, তারপর আবার কখন লিভ করে গেছি। আমি এতক্ষণ পরে বলে গেছি, কেন মাঝে মাঝে এরকম হয়ে যায় না। এখন শুনতে পাচ্ছ কথা? হুম, হুম। তাহলে কতটুকু শুনেছো? এই পর্যন্ত শুনেছিলে? এ বাবা, আমি একদম ফোনের দিকে তাকাইনি না, খেয়াল করিনি। আচ্ছা, পয়সল্লিশ ইকুয়েশনটা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, দেখো যেটা হচ্ছে, যেটা বলেছিলাম আর, আচ্ছা এটা তো বলেছে, এটা তো ভিডিওতে তুমি দেখে নিতে পারবে, অসুবিধা হবে না। আমি এই যতটুকু বলে ফেলেছি সেটা তুমি ওখানে শুনে নিতে পারবে, আমি তার পরের পার্ট থেকে বলছি, এখান থেকে বলছি। হ্যাঁ, মানে এইটুকু পার্ট আমি বলে ফেলেছি, হ্যাঁ, এটা দেখবে তুমি ভিডিওটা শুনলেই তুমি দেখতে পেয়ে যাবে। মানে দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে পয়সল্লিশ ইকুয়েশনটাকে বলেছি, একটা হচ্ছে তোমার ভেলোসিটি প্রোফাইল ফর অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড সেটাকে বলেছি, আর তার সঙ্গে হচ্ছে ডিটারমিনেশন অফ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বা অসওয়াল্ড ভিস্কোমিটার, সেইটুকু পার্ট বলেছি আমি। ঠিক আছে, এবার এই পার্টটা চলে আসে। ও আবার আসছে, এক মিনিট। স্যার যে জায়গাটা বলেছেন ওই পেজগুলো একবার দেখ। এই যে এই পেজটা বলছিলাম। হুম, এইটা বলার পরে হচ্ছে এইটাকে বলেছি ভেলোসিটি প্রোফাইল অফ অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড, সেটাকে বলেছি। আর তারপরে এইটা বলেছি ডিটারমিনেশন অফ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বাই অসওয়াল্ড ভিস্কোমিটার, এটাকে বলেছি। তুমি যত্ন করেই বলেছি, তুমি যখন এটা দেখবে তখন তুমি দেখতে পেয়ে যাবে।
আজকে একটু তাড়া আছে, একটু ইউনিভার্সিটি যাওয়ার আছে, তো ওই জন্য আমি ঠিক আর আছে। ওটা রিপিট করছি না। আচ্ছা চলো, আচ্ছা এবারে সেটা হচ্ছে যে টার্মিনাল ভেলোসিটি এবং স্টোকস ল, এটা একটুখানি বুঝতে হবে। ধরো তোমার একটা সিলিন্ড্রিক্যাল কোন একটা কন্টেনারের মধ্যে কোন একটা ফ্লুইড আছে, সেখানে তুমি একটা মেটালিক স্ফেরিক্যাল বল তুমি ফেললে। আচ্ছা মেটালিক স্ফেরিক্যাল বল এই যে এখানে এরকম একটা তোমার ধরো সিলিন্ড্রিকাল একটা কন্টেনার আছে, সেখানে মেটালিক স্ফেরিক্যাল বল হচ্ছে ফেলা হলো। আচ্ছা মেটালিক স্ফেরিক্যাল বল ফেললে তুমি যেটা দেখতে পাবে, প্রথম দিকে ফ্লুইড মেটালিক বলটা হয়তো একটা অ্যাক্সিলারেশন নিয়ে জাস্ট নামার চেষ্টা করবে, কিন্তু একটু পরে তার ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। যখন ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল তাকে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে when a metallic spherical ball is falling freely through a liquid column, then its velocity is constant. This constant velocity is called the terminal velocity and represented by vt. Right? আচ্ছা তাহলে টার্মিনাল ভেলোসিটি যখন অ্যাটেন্ড করছে, তখন যেটা হচ্ছে তার ডাউনওয়ার্ড ফোর্স যেটা, দেখো একটা যে মেটালিক স্ফেরিক্যাল বলটাকে তুমি ব্যবহার করছো, তার রেডিয়াস যদি এ হয়, তাহলে 4/3 এ কিউব হচ্ছে তার ভলিউম, তাকে তার ডেনসিটি দিয়ে গুণ করলে তার ওজন হলো, আর তাকে জি দিয়ে গুণ করলে তার ওজনের জন্য ডাউনওয়ার্ড ফোর্সটা 4/3 এ কিউব রো ফর দ্য লিকুইড ইন্টু জি, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। আপওয়ার্ড ফোর্সটা কি হচ্ছে, যেটা প্লবতা বল থেকে আসছে বা বায়োন্সি থেকে আসছে, সেটা কি আমরা জানি আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো একটা সলিড সে তার ভলিউমের সমান ভলিউম জলকে অপসারণ করবে এবং তার ওজনটাই হবে হচ্ছে বায়োন্সির ভ্যালুটা। তাহলে আপওয়ার্ড ফোর্স হচ্ছে 4/3 এ কিউব রো ফর ওয়াটার ইন্টু জি। আচ্ছা পরিষ্কার রো ফর সলিড ইজ গ্রেটার দ্যান রো ফর লিকুইড, তাহলে তো ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি হওয়ার কথা দ্যান দ্য আপওয়ার্ড ফোর্স। আর আনব্যালেন্স ফোর্স থাকলে সবসময় তো অ্যাক্সিলারেশন থাকে, এফ ইকুয়াল টু এম এফ, একটা অ্যাক্সিলারেশন থাকে। কিন্তু অ্যাক্সিলারেশন থাকছে না, তার বদলে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে কোনো আনব্যালেন্স ফোর্স নেই। কারণটা কি হচ্ছে না, এই যে আপওয়ার্ড ফোর্স যেটা কম পড়লো, সেটা বেসিক্যালি ভিসকোসিটি থেকে চলে আসবে। অর্থাৎ তোমার এই যে মেটালিক সলিড যেটা, সেই সলিডের ওজনটা তার জন্য ডাউনওয়ার্ড ফোর্স, আর বায়োন্সি এবং ভিসকাস ফোর্স এই দুটো মিলে যে আপওয়ার্ড ফোর্স, এই দুটো যখন তোমার সমান হয়ে যাবে, তখন বেসিক্যালি টার্মিনাল ভেলোসিটিটা অ্যাটেন্ড করবে। এবং ভেলোসিটিটা যদি টাইম অর ডিস্টেন্সের সঙ্গে প্লট করো, মানে বলটা ছাড়ার পর থেকে যদি তুমি দেখো, তাহলে ভেলোসিটিটা প্রথম দিকে একটু বাড়বে, বেড়ে গিয়ে একটা সময় পর কনস্ট্যান্ট হয়ে যাবে। দিস ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি। আর যখন টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করে, তাহলে এই যে ভিসকাস ফোর্সটা, সেটা হয়ে যায় 6 ইটা ভিটি ইন্টু এ। এটাকে বলা একটা স্টোকস ল। তাহলে স্টোকস ল যখন তোমার এই টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করে যাচ্ছে, তখন যে আপওয়ার্ড ভিসকাস ফোর্স যেটা কাজ করছে, সেটা হচ্ছে 6 ইটা এ ইন্টু ভিটি, যেখানে ভিটির হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, ইটাটা হচ্ছে ভিসকোসিটি অফ দ্য লিকুইড, আর এটা হয়ে যাচ্ছে তোমার ওই যে মেটালিক স্ফেরিক্যাল বলটাকে নিচ্ছ তার রেডিয়াস। তার টার্মিনাল ভেলোসিটি কি এবং স্টোকস ল কি তুমি বুঝছো। আচ্ছা এবারে এর উপরে বেশ করে আবার ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বাই ফলিং স্ফিয়ার মেথড। যখন টার্মিনাল ভেলোসিটিটা অ্যাটেন্ড করে গেছে, তো আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স সমান হবে বলেছিলাম। তো আপওয়ার্ড ফোর্সটা কি, একটা বায়োন্সি থেকে প্লবতা বল থেকে যেটা আসছে, প্লাস তার সাথে হচ্ছে ওই ভিসকাস ফোর্স থেকে একটা স্টোকস ল থেকে আসছে। তো এই দুটো যোগফলটা ডাউনওয়ার্ড ফোর্স, অর্থাৎ মেটালিক স্ফেরিক্যাল বলটার ওজনের সঙ্গে সমান হবে। তো এইখান থেকে তুমি জাস্ট ইটাটাকে বের করে নিলে 2/9 a স্কোয়ার বাই ভিটি ইন্টু রো অফ সলিড মাইনাস রো অফ লিকুইড ইন্টু জি, এই যে ফর্মুলাটা লেখা আছে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি টার্মিনাল ভেলোসিটিকে কাথায়, মানে টার্মিনাল ভেলোসিটি তোমায় জানতে হচ্ছে, যে মেটালিক স্ফেরিক্যাল বলটাকে ব্যবহার করছে তার রেডিয়াস জানতে হচ্ছে, যে ধরো কোনো একটা স্টিল বা কিছুর তৈরি বল তার ডেনসিটি তোমায় জানতে হচ্ছে, জলের ডেনসিটি তোমায় জানতে হচ্ছে, সেখান থেকে তুমি ভিসকোসিটি কোএফিসিয়েন্ট এই ফর্মুলা বের করে তুমি করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বের করার দুটো রাস্তা, একটা হচ্ছে তোমার অসল ভিস্কোমিটার দিয়ে, এটা খুব ইজি, এটা ল্যাবরেটরিতে তোমাকে করতে হয়। আর একটা টার্মিনাল ভেলোসিটি স্টোকস ল, এবং সেখান থেকে ডিটারমিনেশন ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বাই ফলিং স্ফিয়ার মেথড, এটা তোমার জানা। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ভিসকোসিটি কোএফিসিয়েন্টের সাথে মিন ফ্রি পাথের সম্পর্ক। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে ডিরাইভ করা যায়, যে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ গ্যাস এটা 1/3 রো ইন্টু সি অ্যাভারেজ ইন্টু ল্যামডা, এটা হয় 1/3 রো সি অ্যাভারেজ ইন্টু ল্যামডা। রোটা হচ্ছে ডেনসিটি, সিটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, আর ল্যামডাটা হচ্ছে এখানে তোমার মিন ফ্রি পাথ। এবার তাদের এক্সপ্রেশনগুলোকে তুমি বসিয়ে দাও। হ্যাঁ, ধরো ডেনসিটিতে তুমি বসিয়ে দিলে, হ্যাঁ
তারপরে তোমার এটা বসিয়ে দিলে, অ্যাভারেজ ভেলোসিটির এক্সপ্রেশনটাকে বসিয়ে দিলে, মিন ফ্রি পাথের এক্সপ্রেশনটাকে বসিয়ে দেওয়ার পর সেটাকে মেজারেবল কোয়ান্টিটি ফর্মে যখন তুমি লিখবে, এটা হয়ে যাবে 2/3 m ইন্টু বোলম্যান কনস্ট্যান্ট। m এখানে একটা মলিকুলের সিঙ্গেল মলিকুলের মাস আর কি, ইন্টু kb হোল টু দি পাওয়ার হাফ বাই পাই টু দি পাওয়ার 3/2 সিগমা স্কয়ার ইন্টু টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এবং পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে ভিসকোসিটি কোফিসিয়েন্টটা অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস টেম্পারেচারের স্কোয়ার রুটের সঙ্গে প্রপোর্শনাল এবং প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্সটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ওরকম, কিন্তু বাস্তবে ঠিক ওরকম নয়। সেটা হচ্ছে তোমার সুদারল্যান্ড ইকুয়েশন দিয়ে ঠিক হয়। সুদারল্যান্ড ইকুয়েশন থেকে গ্যাসের ভিসকোসিটি কোফিসিয়েন্ট হচ্ছে কে রুট ওভার আর টি বাই 1+c/t। এই ফর্মুলা বেসিক্যালি ওবে করে, সেটাকে বলা হয় সুদারল্যান্ড কনস্ট্যান্ট। মানে যখন সুদারল্যান্ড কনস্ট্যান্টটা 0 হবে তখন ইটাটা সার্টেনলি রুটটির সঙ্গে প্রপোর্শনাল। আদারওয়াইজ কিন্তু কোন একটা রিয়েল গ্যাসের বা প্রেসার যদি যথেষ্ট বেশি হয়, যখন কোন একটা গ্যাস আইডিয়ালি বিহেভ করে না, তখন গ্যাসের ভিসকোসিটি কোফিসিয়েন্ট টেম্পারেচার ডিপেন্ডেন্সটা এইরকম ভাবে যাচ্ছে। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে সেটা রুটটির সঙ্গে প্রপোর্শনাল হওয়ার কথা, কিন্তু বাস্তবে এটা এইরকম একটা রিলেশন দিয়ে ওবেট হচ্ছে। আর গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটিটা প্রেসার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সিটা শুধুমাত্র তোমার শুধুমাত্র ইন্টারমিডিয়েট প্রেসার রেঞ্জেই ভ্যালিড হয়। প্রেসার যদি খুব বেশি হয়ে যায় তখন গ্যাসটা আইডিয়াল নয় বলে ইকুয়েশনটা ভ্যালিড নয়। আর প্রেসার যদি খুব কম হয়ে যায় তখন এই যে তোমার গ্যাসের জন্য ভিসকোসিটি অরিজিনেট করে কেন, এই যে বিভিন্ন লেয়ারের মলিকুলগুলো আছে তাদের সব মোমেন্টাম আলাদা। একটা লেয়ার থেকে অন্য লেয়ারের মলিকুল যাচ্ছে, আবার উপর লেয়ার থেকে নিচের লেয়ারের মলিকুল আসছে, সেইখান থেকে একটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে। এই মোমেন্টাম যে চেঞ্জটা হচ্ছে পার ইউনিট টাইমে, সেটাই হচ্ছে তোমার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, যেটা পার ইউনিট টাইমে সেটাই হচ্ছে তোমার ফোর্স দেয়। সেখান থেকে ভিসকোসিটিটা তোমার অ্যারাইজ করে। এবারে কথাটা হচ্ছে যে তোমার ওই বিভিন্ন লেয়ারের মলিকুলের মধ্যে ধাক্কাধাক্কি হতে হবে ভিসকোসিটি অরিজিনেট করার জন্য। প্রেসার কম হয়ে গেলে যেটা হয় যে মলিকুলের মধ্যে ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা এতটাই কমে যায়, তখন আর ভিসকোসিটি অরিজিনেট করছে না, তার বদলে ধাক্কাটা সরাসরি দেওয়ালে হচ্ছে। আর সরাসরি দেওয়ালে ধাক্কা হলে সেখান থেকে প্রেসার পাওয়া যায়, ভিসকোসিটি পাওয়া যায় না। সেখানে গ্যাসের ক্ষেত্রে ভিসকোসিটি কোফিসিয়েন্ট এবং মিন ফ্রি পাথের সম্পর্ক, তার লজিকটা তোমাকে বুঝতে হবে। এর মেকানিজমটাই আলাদা, যে বিভিন্ন লেয়ারের মলিকুল, তাহলে এই লেয়ারের মলিকুলটা তার ভেলোসিটি যদি ভি হয়, এই লেয়ারের মলিকুল যদি ভি প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু ল্যামডা হয়, এখানে যদি ভি মাইনাস ডেল পি বাই ডেল জেড ইন্টু ল্যামডা হয়, তখন এই নিচের লেয়ারের মলিকুলগুলোর প্রত্যেকটা মোমেন্টাম কম, উপর লেয়ারের মলিকুলগুলোর প্রত্যেকটা মোমেন্টাম বেশি। আর উপর থেকে এই মাঝেরটা এবং উপর এদের মধ্যে মানে মলিকুল যাতায়াত করবে, এই দুটোর মধ্যে মলিকুল যাতায়াত করবে, করে ওভারঅল তুমি দেখতে পাবে একটা মোমেন্টামের চেঞ্জ হচ্ছে। এই মোমেন্টামের চেঞ্জটা পার ইউনিট এরিয়া সেটা তোমাকে ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটা হচ্ছে ভিসকাস ফোর্সের জন্ম দিচ্ছে। এবং সেই ভিসকাস ফোর্সটা দেখতে পেলাম যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে প্রেসার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু রুটটির সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু বাস্তবে ওটা রুটটির সঙ্গে প্রপোর্শনাল হবে না, তার বদলে সেটা সুদারল্যান্ড ইকুয়েশনটা ওবে করবে। গ্যাসের ভিসকোসিটি, হ্যাঁ, তার যে টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কি আমি দেখে নিলাম। আচ্ছা, এইটা যদি তুমি লিকুইডের ক্ষেত্রে আসো, গ্যাসের ক্ষেত্রে তুমি দেখতে পেলে কি টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটি বাড়ে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে সিচুয়েশনটা একদমই আলাদা। লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে যে ধরো এই যখন তোমার কোন একটা লিকুইড ফ্লো করে, তখন অন্যান্য মলিকুলগুলো তাকে একটা বাধা দেয়, অর্থাৎ একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ার ক্রস করে তাকে সামনের দিকে এগোতে হয়। যে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা ক্রস করছে তাকে বলা হচ্ছে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, তাহলে এবারে ফ্লো করবে কি করবে না সেটা নির্ভর করবে এই সেই অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা ক্রস করতে পারলো কি পারলো না। সেইখানে একটা আরএনএস টাইপের ইকুয়েশন ভ্যালিড হয়, সেটা বলা হচ্ছে যে ভিসকোসিটির জাস্ট রেসিপ্রোকাল টার্মটা হচ্ছে তোমার ফ্লুইডিটি। সেই ফ্লুইডিটিটা একটা আরএনএস টাইপের ইকুয়েশন ওবে করে। ফাইটা হচ্ছে 1/ইটা এবং ফাইটা হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি, যেখানে ই ড্যাগারটা হচ্ছে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি। মানে একদম সেই কেমিক্যাল কাইনেটিক্সে যেমন করে তুমি আরএনএস ইকুয়েশন পাও, সেই আরএনএস ইকুয়েশনের মতো একটা ইকুয়েশন, যেটা হচ্ছে তোমার এইটা। আর এবারে তুমি যদি এইখান থেকে রেসিপ্রোকাল নিয়ে নিতে আর কি, মানে ধরো রেসিপ্রোকাল নিয়ে নিলে সেটা 1/5 হয়ে যাবে। তো 1/5টা করে ফেললে এটা 1/a হয়ে গেল ই টু দি পাওয়ার, যেটা ই টু দি পাওয়ার ই ড্যাগার ভিসকাস বাই আরটি ছিল, মাইনাসটা এখন প্লাস হয়ে গেল। আর তুমি লগ নাও, তাহলে ln ইটা সমান ln 1/a প্লাস ই ড্যাগার ভিসকাস বাই আরটি। তাহলে এবার লগ 10 বেস যদি করো, লগ 10 বেস ইটা হচ্ছে লগ 10 বেস 1/a প্লাস ই ড্যাগার ভিসকাস বাই 2.303 ইন্টু আরটি। তাহলে এবার এইটাকে যদি একটা কনস্ট্যান্ট এ বলে দাও, তাহলে লগ 10 বেস ইটা হয়ে যাচ্ছে এ প্লাস
ইডাগার ভি স্কয়ার বাই 2.303 ইন্টু RT। তার মানে দেখো যে তুমি লগ ইটা ভার্সেস 1/3 প্লট করা একটা স্ট্রেট লাইন হবে, যার ইন্টারসেপ্ট হচ্ছে এ আর স্লোপটা হয়ে যাচ্ছে ইডাগার ভি স্কয়ার বাই 2.303 ইন্টু RT। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো যে ফ্লুইডিটিটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ছে, মানে ভিসকোসিটিটা কমছে, সেটা এইখান থেকে বুঝতে পারছো লগ ইটাটা 1/t এর সঙ্গে বাড়ছে। তাহলে 1/টেম্পারেচার তো কমলে তবে 1/টেম্পারেচার বাড়বে। তার মানে পরিষ্কার বোঝা গেল যে টেম্পারেচার বাড়ালে কিন্তু ফ্লুইডিটি বাড়ে, অর্থাৎ ভিসকোসিটিটা কমে। তা গ্যাসের ক্ষেত্রে কি হলো, গ্যাসের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটিটা বাড়ে, আর লিকুইডের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার বাড়ালে কিন্তু ভিসকোসিটিটা কমে। লগ ইটাটা 1/t এর সঙ্গে লিনিয়ারলি ভ্যারি করছে, অর্থাৎ 1/t বাড়লে লগ ইটাটা বাড়ছে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে কিন্তু ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা কমছে। তাহলে কারণটা তফাৎ দেখো। তাহলে এর ক্ষেত্রে যখন তুমি বললে কেন টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটিটা বাড়ছে, কারণ এক্ষেত্রে বিভিন্ন লেয়ার যে আছে সেগুলো মলিকুল করে ইন্টারচেঞ্জ করা যত বাড়বে তত তোমার ভিসকোসিটিটা বাড়বে। এবার এই ইন্টারচেঞ্জ হওয়াটা তাদের ভেলোসিটির উপরে নির্ভর করে, আর ভেলোসিটিটা তুমি জানো টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে বাড়ে। গ্যাসের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি √8 kT/πn, তো অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটিটা কিন্তু √টির সঙ্গে প্রপোর্শনাল। এখানে গ্যাসের ভিসকোসিটিটাও কিন্তু √টির সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, এবং টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটিটা বাড়ছে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে ফ্লুইডিটির লজিকটা একদম আলাদা। যখন কোনো একটা লিকুইড ফ্লো করছে তখন তাকে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে, বা ভিসকোসিটি অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে তাকে যেতে হচ্ছে, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ফ্লো করার টেন্ডেন্সি বাড়ছে, অর্থাৎ ফ্লুইডিটিটা বাড়ছে, অর্থাৎ ভিসকোসিটিটা কমছে। তাহলে এই কম্পারিজনটা খুব ইম্পর্টেন্ট। গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কেন ভিসকোসিটি বাড়ে, আর লিকুইডের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কেন ভিসকোসিটিটা কমে, তাহলে লজিকটাকেও বুঝতে হবে, এবং তার মতো করে তোমার নিউমেরিক্যাল যে এগুলো তোমার মানে এটাও বুঝতে হবে, তোমার তোমার ওই মানে যেটা এক্সপ্রেশন যেটা সেটাকেও বুঝতে হবে। এবং দেখো এই যে এক্সপ্রেশন থেকে লগ ইটা ভার্সেস 1/t প্লটের যে স্লোপটা তুমি পেলে, এই স্লোপ থেকে কিন্তু ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি বের করতে হয়। তাহলে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি বের করার রাস্তাও হচ্ছে বেসিক্যালি এইটা, যে এখান থেকে তুমি দেখো তুমি স্লোপটা পেয়ে যাবে। তাহলে ইডাগার ভিসকোসিটি হচ্ছে মানে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি 2.303 আর ইন্টু স্লোপ এইটা। আর এখানে আর একটা জিনিস একটুখানি আমি বলে নিই এখানে একটা লাইন জুড়ে দিয়ে, সেটা হচ্ছে যে তোমার মানে এই জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন খুব আসে। সেটা হচ্ছে কি, ধরো তুমি তো যখন ভিসকোসিটিটা বের করবে স্লোপ থেকে বের করতে পারো, যেহেতু তোমার দেখো স্লোপটা ইডাগার বাই 2.303 RT না আর ভাই আর তো সেইখান থেকে তুমি এই ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জিটা কি করে বের করে ফেলতে পারলে 2.303 ইন্টু আর ইন্টু স্লোপ। তা তোমার নিউমেরিক্যাল প্রবলেম করার সময় যদি তোমাকে এই লগ ইটা ভার্সেস 1/t প্লটটা করতে দেয়, লগ ইটা ভার্সেস 1/t প্লটটাকে করে তার স্লোপের ভ্যালু বলে দেয়, সেখান থেকে তুমি ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জিটা বের করে ফেলতে পারবে। আচ্ছা, আর এক রকমের নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, সেটা হচ্ছে এরকম, ধরো হোয়েন টেম্পারেচার তোমার T1, দেন ধরে না ইটাটা হচ্ছে ইটা1, যখন টেম্পারেচার T2 ধরো তখন ভিসকোসিটিটা পাল্টে গিয়ে ইটা ইকুয়াল টু তোমার ইটা2 হলো। এইখান থেকে তুমি লিখতে পারছো লগ ইটা1 হচ্ছে তোমার এ প্লাস, এই যে ইকুয়েশনটা লগ ইটা হচ্ছে এ প্লাস ইডাগার ভিসকাস বাই 2.303 RT, এটা হচ্ছে ইডাগার ভিসকাস বাই 2.303 RT1 হলো। আর এইখান থেকে লগ ইটা2টা হয়ে যাচ্ছে এ প্লাস এই ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি বাই 2.303 RT2। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। এখান থেকে দেখো তুমি এই দুটো ইকুয়েশন থেকে যদি তুমি লগ ইটা1 মাইনাস লগ ইটা2টাকে করো, তাহলে এ কেটে চলে যাবে,
তাহলে ই ডাগার ভিসকাস বাই 2.303 আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2 হয়ে গেল। সেখানে ই ডাগার ভিসকাসটা হয়ে যাচ্ছে 2.303 আর, আচ্ছা লগ এটা 10 বেস, হ্যাঁ এগুলো সব 10 বেস, কিন্তু মানে লগ মানেই আমি 10 বেস বুঝাই, আর লগ ই বেস হলে আমি ln লিখতাম এইটা। এখানে উপরে ইটা 1 বাই ইটা 2 হয়ে গেল, মানে লগ ইটা 1 মাইনাস লগ ইটা 2 মানে লগ ইটা 1 বাই ইটা 2 ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে 1/T1 মাইনাস 1/T2। তাহলে এই যে এক্সপ্রেশনটা বেরোলো, দেখবেন নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কিন্তু এই এক্সপ্রেশনটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করে এই ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করতে। তাহলে একটা তো তুমি এইরকম ভাবে করতেই পারছো যে তোমার স্লোপ থেকে, কিন্তু অনেক সময় ওই স্লোপের ভ্যালুটা না বলে দিয়ে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে ভিসকোসিটি কোএফিসিয়েন্টের ভ্যালু বলে দিল, সেইখান থেকে তুমি কিন্তু এটাকে বের করতে পারবে আর কি। মানে এটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় জাস্ট ডিটারমিনেশন অফ, মানে এটাকে আমি করলাম সেটা হচ্ছে মানে এটাকে হলো যে ডিটারমিনেশন অফ ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি। ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি, এই ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি বের করার কিন্তু এই হচ্ছে তোমার রাস্তা। হ্যাঁ, বুঝতে পারলে এটা? এটা তো আমি বলে রাখলাম। আচ্ছা, এবারে চলে এসো যে ভিসকোসিটি অফ এ লিকুইড তার সঙ্গে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা অ্যাকচুয়ালি কেমন, সেটা তোমাদের ভালো করে উল্লেখ করতে বলে। দেখো এমনিতে যেটা হয়, যেটা কোয়ালিটেটিভলি যদি তুমি দেখো যে নর্মাল যদি কোনো একটা লিকুইড কনসিডার করো তুমি, আসলে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা সারফেস টেনশনের ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট, আমি আগের দিন খুব ভালো করে বলেছি গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম থেকে, তেমন ভিসকোসিটির ক্ষেত্রেও কিন্তু কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট। ধরো জল ধরো আছে, সেইখানে তুমি কোনো একটা অন্য লিকুইড অ্যাড করছো, ধরো গ্লিসারিন টাইপের কাউকে তুমি অ্যাড করছো, তাহলে দেখা যাচ্ছে ভিসকোসিটিটা বেড়ে গেছে। গ্লিসারিন একটু চটচটে টাইপের, তো সেখানে সেটা লিকুইডের ভিসকোসিটি বেড়ে যায়। আর তুমি যদি কোনো একটা অ্যাসিটিক অ্যাসিড বা কাউকে ব্যবহার করো, তাহলে ভিসকোসিটিটা কমে যায়। এবারে নর্মালি যদি অ্যাসিটিক অ্যাসিড তুমি কনসিডার করো, তার ভিসকোসিটিটা কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিডের সম্পর্ক কি না, অবভিয়াসলি প্রথমে হচ্ছে পিওর ওয়াটার ছিল, তার জন্য জিনিসটা বেশি ছিল। যত তুমি অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়াবে, ভিসকোসিটি গ্র্যাজুয়ালি কমছে এটা। আবার উল্টো দিকে যখন তুমি গ্লিসারিন সলিউশন অ্যাড করছো, তাহলে সলিউশনের ভিসকোসিটি কোএফিসিয়েন্টে কনসেন্ট্রেশন অফ গ্লিসারিন সলিউশন যদি অ্যাড করো, তাহলে ভিসকোসিটিটা প্রথমে বাড়ছে, বেড়ে গিয়ে একটা সময় পরে কনস্ট্যান্ট হয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে তোমার কনসেন্ট্রেশন ভেরিয়েশনটা আর কি, এই কনসেন্ট্রেশন ভেরিয়েশনটা অতটা কিন্তু সিগনিফিক্যান্ট না। যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্রোমলিকুলের ক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স। আচ্ছা, এই জায়গাটা জাস্ট একটু ভালো করে বলে দিই, সেটা হচ্ছে এই যে মানে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার ওই ভিসকোসিটি মেজারমেন্ট করে একটা ম্যাক্রোমলিকুল বা তোমার পলিমারের মোলার মাস ডিটারমাইন করা যায়। তার প্রিন্সিপালটা এখানে একটু আমি বলে দিই যে দেখো কোন একটা পলিমারিক স্যাম্পল যখন তুমি কনসিডার করো, একটা পলিমার তো ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে হয়, সেই জন্য সবসময় তার চেন টার্মিনেশনটা পুরো কন্ট্রোল করা যায় না বলে, যে এমনি নর্মাল মলিকুলের ক্ষেত্রে যেমন একটা ফিক্সড মলিকুলার ওয়েট থাকে, কিন্তু পলিমার স্যাম্পেলে বা কোনো একটা ম্যাক্রো মলিকুলের ক্ষেত্রে ফিক্সড মলিকুলার ওয়েট থাকে না। তার বদলে তুমি যে স্যাম্পেলটাকে ব্যবহার করছো, সেখানে অনেকগুলো বিভিন্ন মলিকুলার মাসওয়ালা পলিমারের জাস্ট তোমার কালেকশন থাকে, তখন সেই টাইপের স্যাম্পেলকে বলে পলিডিসপার্স। আর যদি তুমি কোনোভাবে একটা ফিক্সড মলিকুলার ওয়েটওয়ালা পলিমারকে পুরো আইসোলেট করে তার একটা স্যাম্পেল বানিয়ে রাখো, সেটা হচ্ছে মনোডিসপার্স। মনোডিসপার্সের ক্ষেত্রে হচ্ছে একটা ফিক্সড মলিকুলার ওয়েটওয়ালা পলিমার থাকে, আর পলিডিসপার্সের ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল মলিকুলার ওয়েটওয়ালা একটা পার্টিকুলার টাইপ অফ পলিমার থাকে। তা তুমি পলিইথিলিনই কনসিডার করছো, হয়তো দেখা যাচ্ছে যে মনোডিসপার্সের ক্ষেত্রে প্রত্যেকটা পলিইথিলিন মলিকুল তাদের হয়তো মলিকুলার ওয়েট ধরে নাও 10,000 করে, প্রত্যেকটা 10,000। কিন্তু যখন পলিডিসপার্স তুমি কনসিডার করছো, পলিইথিলিনই তুমি কনসিডার করছো, কিন্তু মলিকুলার ওয়েট কোথাও 9,000, কোথাও 10,000, কোথাও 11,000, তার একটা কালেকশন তোমার হয়েছে এটা। তাহলে পলিডিসপার্স পলিমারিক স্যাম্পেলের ক্ষেত্রে কিন্তু ফিক্সড মলিকুলার ওয়েট হয় না, সেখানে অ্যাভারেজ মলিকুলার ওয়েট বের করতে হয়। অ্যাভারেজ মোলার মাস যখন তুমি বের করবে, 4 রকমের অ্যাভারেজ মোলার মাস হতে পারে। একটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ মোলার মাস, একটা হচ্ছে ওয়েট অ্যাভারেজ মোলার মাস, একটা হচ্ছে ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস, একটা হচ্ছে সেডিমেন্টেশন অ্যাভারেজ বা জেড অ্যাভারেজ মোলার মাস। তো 4 রকমের অ্যাভারেজ মোলার মাস হয়। একটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ মোলার মাস, ওয়েট অ্যাভারেজ মোলার মাস,
বা মাস অ্যাভারেজ মোলার মাস, ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস, আর সেডিমেন্টেশন অ্যাভারেজ মোলার মাস। ঠিক আছে, এবং তাদের রিলেটিভ অর্ডারটা হচ্ছে এরকম যে নাম্বার অ্যাভারেজ তুলনায় ভিসকোসিটি অ্যাভারেজ বড় হয়, ভিসকোসিটি থেকে ওয়েট অ্যাভারেজ বড় হয়, ওয়েট অ্যাভারেজ থেকে জেড অ্যাভারেজ বড় হয়। ঠিক আছে, আর এটা যখন পলিমার তোমাদের সিলেবাসে কাদের এদের সিলেবাসে পলিমারটা আছে না এই সেমিস্টারে আমাদের কি বলে শ্রেয়া, তোদেরই তো মনে হয় বলছিলি না, তোদেরকে এই সেমিস্টারে পলিমারটা আছে শ্রেয়া, কোথায় গেলি? ন্যানো পার্টিকেল ওইটা আছে। ন্যানো আছে না, আচ্ছা আচ্ছা। পলিমারটা দেখবে ওই 5th 6th সেমিস্টারে, মানে যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটা তো ফুল পেপার আছে, হ্যাঁ সেটা এবার এখানে প্রায় কম্পালসারি, সেটা প্রায় অপশান নেই। আর এমনিতে প্রত্যেকজন সিলেবাসে একটা ছোট্ট ইউনিট থাকে আর কি, যেখানে মোটামুটিভাবে কাইনেটিক্স অফ পলিমারাইজেশন আর মোলার মাস ডিটারমিনেশন এই দুটো পার্টই থাকে। তার মধ্যে একটা আমি এই কনটেক্সটে, একটা হচ্ছে এর কনটেক্সটে বলে দিতে হয়, তোমার অসমোটিক প্রেশারের কনটেক্সটে বলে দিতে হয়, যেটা হচ্ছে নাম্বার ন্যানো পার্টিকেল পলিমার। দুটোই আছে। হ্যাঁ, দেখবে তোমার নাম্বার অ্যাভারেজ মোলার মাস যেটা, সেটা হচ্ছে মানে এর কনটেক্সটে বলতে হয়, অসমোটিক প্রেশারের কনটেক্সটে বলে দিতে হয়, আর ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসটা তোমার এই কনটেক্সটে তুমি বলে দিলে। আচ্ছা দেখো, এবারে আমি যেটা করব এখানে, এখানে তো আমার শুধুমাত্র আমি লিকুইড স্টেটের কনটেক্সটে কিভাবে ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস বের করতে হয় সেটা আমি বের করতে চাইছি, আমি সেইটুকুই যা সেখানে বলছি। আচ্ছা, ধরো আমি একটা পলিমার স্যাম্পল কনসিডার করছি, ঠিক আছে, তাহলে তার যে ভিসকোসিটিটা তাকে আমি ইটা সলিউশন এরকম একটা নাম দিচ্ছি, সলিউশন অফ পলিমার, তার যে ভিসকোসিটিটাকে আমি ইটা সলিউশন এরকম নাম দিচ্ছি। আচ্ছা, রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ পলিমার সলিউশন সেটা হচ্ছে এই সলিউশনের ভিসকোসিটি ডিভাইডেড বাই পিওর সলভেন্ট, যদি জলের সলিউশন হয়, জলের যে ভিসকোসিটি তার যে রেশিওটা, সেটা হচ্ছে রিলেটিভ ভিসকোসিটি। আচ্ছা, এবারে দেখতে পাওয়া যায় যে রিলেটিভ ভিসকোসিটিটা এই কনসেন্ট্রেশনের সঙ্গে এইরকম ভাবে ভ্যারি করে, যে কনসেন্ট্রেশন বাড়লে রিলেটিভ ভিসকোসিটিটা ইউজুয়ালি তোমার বাড়তে থাকে। এবার কনসেন্ট্রেশন যদি যথেষ্ট কম হয়, তখন যেটা হয় যে সি কিউব কন্টেনিং টার্মগুলো তুমি জাস্ট বাদ দিলে, তখন ইটা রিলেটিভ -1/c যদি তুমি করো, তাহলে এখান থেকে ইটা বেরোল প্লাস আলফা ইন্টু সি হলো। এই যে পার্টটা ইটা রিলেটিভ -1/c, এইটা যখন কনসেন্ট্রেশন টেন্ডস টু 0 তাকে বলে ইমপ্রিঞ্জিং ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, ইটা রিলেটিভ -1/c, এইটা ভার্সেস যখন তুমি সি প্লট করবে, হ্যাঁ, তখন তুমি একটা স্ট্রেট লাইন পাবে যার ইন্টারসেপ্ট হবে ইটা আর স্লোপটা হবে তোমার আলফা, এবং যখন কনসেন্ট্রেশন টেন্ডস টু 0 তখন ইটা রিলেটিভ -1/c তার যে ভ্যালুটা, যেটা বেসিক্যালি তোমার ওই মানে এটা ইটা, এই ইটাটা পেলে, এই ইটাটাকে বলা হয় ইনক্রিজিং ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। তাহলে প্র্যাকটিক্যালি কি করছো দেখো, তুমি যে পলিমার স্যাম্পেলটাতে বিভিন্ন কনসেন্ট্রেশনে তার ভিসকোসিটি বের করে নিচ্ছ, দেখো জলের ভিসকোসিটি বা সলভেন্টের ভিসকোসিটি ভাগ করে রিলেটিভ ভিসকোসিটি বের করে নিচ্ছ, আর রিলেটিভ ভিসকোসিটি -1 বাই যে কনসেন্ট্রেশনে রিলেটিভ ভিসকোসিটি ক্যালকুলেট করেছো সেইটা, এটা রিলেটিভ -1/c ভার্সেস সি প্লট করলে এরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, তার ইন্টারসেপ্টটা তোমাকে দিচ্ছে ইনক্রিজিং ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। আর এবারে দেখতে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে যে মানে বিজ্ঞানী মার্ক কোন, কেটা হুইঙ্ক আর সাকুর্তা এরা একটা ইকুয়েশন দিয়েছিলেন, যেটা বলা হচ্ছে যে ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা তোমার মোলার মাসের সঙ্গে এইরকম ভাবে রিলেটেড, সেটা কি কে ইন্টু এম ভি বার বাই এম জিরো হোল টু দি পাওয়ার এ, যেখানে কে আর এ এরা দুজন হচ্ছে টু প্যারামিটার, যেটা পার্টিকুলার পলিমার স্যাম্পেলের জন্য ফিক্সড, আর এম ভি বারটাকে বলা হচ্ছে ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস, আর এম জিরোটা তাকে জাস্ট ইউনিটলেস করার জন্য সেটা হচ্ছে 1 গ্রাম পার মোল। এই হচ্ছে মেজর ইকুয়েশনটা, যেখানে ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসের সঙ্গে এইরকম ভাবে রিলেটেড। আচ্ছা, এবার তুমি যদি এটাকে লগ নিয়ে নাও, এলএন অফ ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্ট হয়েছে এলএন কে প্লাস এ এলএন এম ভি বার বাই এম জিরো। আচ্ছা, এবার একটা ক্যালিব্রেশন কার্ভ তৈরি করতে হয়, তোমাকে দেখো কতগুলো স্পেসিফিক মলিকুলার ওয়েটওয়ালা যদি পলিমার তুমি পাও, তাহলে তার জন্য তুমি ইটা মানে এই ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্টটাকে মেজার করলে, যার ওই যেটা বললাম তোমার এ, যেটা যার যার এক্সাক্ট মোলার মাসটা তোমার জানা আছে সেরকম, তার এলএন ইটা ভার্সেস এলএন এমবি ভি বাই এম জিরো তুমি প্লট করে একটা স্ট্রেট লাইন পাবে, যার ইন্টারসেপ্ট হচ্ছে এলএন কে আর স্লোপ হচ্ছে এ। এই যে ক্যালিব্রেশন কার্ভ, সেই ক্যালিব্রেশন কার্ভ থেকে তুমি কে এবং এটাকে পেয়ে যাবে, আর ওয়ান্স কে আর এ তুমি পেয়ে গেলে সেইখান থেকে তুমি দেখো ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসটাকে বের করে ফেলতে পারছো।
তাহলে এই যে ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসটা এই রকম ভাবে তোমাকে ডিটারমাইন করতে হয়, এবং সেই ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ এবং মাস অ্যাভারেজ মোলার মাসের মাঝামাঝি পড়ে, বরং মাস অ্যাভারেজ মোলার মাসের মানে কিছুটা দিকে, বা ওয়েট অ্যাভারেজ মোলার মাসের কিছুটা কাছাকাছি, মানে নাম্বার অ্যাভারেজ মোলার মাসের থেকে বেশি আর মাস অ্যাভারেজ মোলার মাসের থেকে কম, বরং মাস অ্যাভারেজ মোলার মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস। তাহলে দেখো কিভাবে করা হলো, যে প্রথমেই দেখো যেটা বোঝা যাচ্ছে যে ভিসকোসিটিটা সেটা কিন্তু কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আমাদের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট অফ ভিসকোসিটি নিয়ে কথাবার্তা বলতে বলেছে, আগে যেটা বলেছিলাম অ্যাসিটিক অ্যাসিড এবং গ্লিসারিন, সেটা কাছে উপরে উপরে কোনো ইকুয়েশন নেই, কিন্তু পলিমারিক স্যাম্পেলের ক্ষেত্রে ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা কনসেন্ট্রেশনের উপর দারুণভাবে ডিপেন্ড করে। হ্যাঁ, তাহলে সেখান থেকে তুমি রিলেটিভ ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সটা দেখলে, এবার এখানে এটা ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে আর কি, আলফা থেকে বিটা ছোট, বিটার পরে গামা থাকলে সেটা আরো আরো ছোট, যদি কনসেন্ট্রেশন খুব বেশি না হয় তাহলে সি কিউব অনওয়ার্ডস কন্টেনিং টার্মগুলো আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিয়ে ইটা রিলেটিভ -1/c, এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভিসকোসিটি কোএফিসিয়েন্ট আলফা সি হলো। এইটা ভার্সেস সি প্লট করলে একটা স্ট্রেট লাইন হচ্ছে, যার ইন্টারসেপ্টটা তোমার বেসিক্যালি ইন্ট্রিনসিক ভিসকোসিটি কোএফিসিয়েন্ট দিচ্ছে। ইন্ট্রিনসিক ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা তোমার এই রকম ভাবে রিলেটেড ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসের সঙ্গে। এবার এক্সপেরিমেন্টালি যখন তুমি করবে, কতগুলো জানা মোলার মাসওয়ালা পলিমার তুমি নাও, করে তার জন্য ইন্ট্রিনসিক ভিসকোসিটি মেজার করে এলএন ইটা ভার্সেস এলএন এম ভিবার বাই এম জিরো তুমি প্লট করো, করে একটা স্ট্রেট লাইন পাচ্ছ, আর ইন্টারসেপ্ট এবং স্লোপ থেকে যখন কে এবং এ পেয়ে যাচ্ছ, আর ওই একই টাইপের পলিমারে যখন অন্যান্য তুমি মানে মোলার মাসওয়ালা পলিমার বা আননোন মোলার মাস আছে সেরকম পলিমার তোমাকে দেবে, এখন কে জানা আছে, এ জানা আছে, এম জিরো হচ্ছে তোমার 1 গ্রাম পার মোল, সেটা তোমার জানা আছে, এই ফর্মুলায় বসাবে, সেখান থেকে হচ্ছে তোমার এই ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসটা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হচ্ছে আচ্ছা, এবারে এরকম দেখবে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে হয় যে ইউজিং স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ ইন্ট্রিনসিক ভিসকোসিটি, যেটা বলে দেওয়া আছে, মানে কে এম ভি টু দি পাওয়ার এ, আসলে এম জিরো দিয়ে ভাগ করছে সেটাকে, এটাকে ইউনিটলেস করার জন্য, তো তাহলে ইকুয়েশনটা হচ্ছে এইটা। পরে সলিউশন অফ পলিমার অ্যান্ড এনি ইনফরমেশন ফ্রম দ্য গ্রাফ আইডেন্টিফাই ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস তোমাকে বের করতে বলেছে। কম্পিটিটিভ এক্সামে দেখো পড়েছে, নেট বা কোনো একটা পরীক্ষাতে পড়েছে তোমার। তো দেখো এখানে কি হচ্ছে না, তোমার এই 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 ইনফরমেশনটা বলে দিচ্ছে ইটা মাইনাস ইটা জিরো বাই ইটা জিরো ইন্টু 1/c, মানে এটা বেসিক্যালি এটা, কিন্তু এই যে এটা এইখানে এইখানে এই ইটা রিলেটিভটা বেসিক্যালি কি ইটা বাই ইটা জিরো, যেখানে ইটাটা হচ্ছে সলিউশনের ভিসকোসিটি আর ইটা জিরো হচ্ছে তোমার সলভেন্টের ভিসকোসিটি, তাহলে ইটা রিলেটিভটাই হচ্ছে ইটা মাইনাস ইটা জিরো, এটা -1/c, মানে ইটা মাইনাস ইটা জিরো বাই ইটা জিরো ইন্টু সি, মানে এইখানে যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করা আছে, এখানেও বেসিক্যালি সেটাই ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া আছে, বা সি প্লট করতে তার ইন্টারসেপ্ট এবং তার তোমার তার বেসিক্যালি ইন্টারসেপ্টটা দেওয়া আছে, আর তার এই হাইটটা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে 1 মিনিট, হ্যাঁ সরি, এটা তোমার ওটা লাগবে না, এই হাইটটা তোমার বেসিক্যালি লাগবে না, কারণ তোমার এটা লাগছে কোনটা, তোমার কে এলএন কে লাগছে, আর এটা লাগবে ফর্মুলা। 1 মিনিট, ও এই তো বলে দাও, আমি সেটাই ভাবছি কি হলো রে বাবা। এই দেখো এখানে দেখো গিভেন এ বলে দেওয়া আছে, কে বলে দেওয়া আছে, এই যে এ বলে দেওয়া আছে, কে বলে দেওয়া আছে, তাহলে এই যে পার্টিকুলার ফর্মুলা দেখো, তোমার ইন্ট্রিনজিক ভিসকোসিটি, এটা তো ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্ট তুমি পেয়ে গেলে, এইটা এই যে ইন্টারসেপ্টে তো ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, যেটা কত 0.050, তাহলে এবার ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্টে কে, ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস তার পাওয়ার তো এ, সেইখান থেকে যদি এমভিটাকে বের করো তাহলে কত হবে, ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বাই কে, তার পাওয়ার হচ্ছে 1/a, আর ইন্ট্রিনজিক ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা পরিষ্কার পাচ্ছ 0.050, কে এর ভ্যালু তোমায় বলে দিচ্ছে 5 × 10⁻⁵, আর এর ভ্যালু বলে দিচ্ছে 0.5, তুমি বসালে 10⁻⁶ গ্রাম পার মোল হচ্ছে তোমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো দেখে 4টা অপশনের মধ্যে আরেকটা অপশনটা তুমি পেয়ে গেলে, আরেকটা অপশন হচ্ছে তোমার এই। দেখছো এইটার উপরে বেশ করে পরীক্ষার কোশ্চেন পড়েছি, এটা আমি জাস্ট এখানে দেখাতে চাই। আর একটা হচ্ছে এই প্যারাকোর বলে একটা ভ্যালু দিয়ে, সেইখান থেকে অনেক সময় ভিসকোসিটি কোএফিসিয়েন্ট তোমাকে এই সারফেস টেনশন, সরি এটা আমার এইখানে এই জিনিসটা আনাটা ভুল হলো, এটা সারফেস টেনশনে লেখা উচিত ছিল, যেটা আমি পরের বছর সারফেস টেনশনে করে দেবো। আসলে ওই 1 বছর কোন একটা পরীক্ষায় দিয়েছিল পুরনো কোশ্চেনে যে প্যারাকোর ভ্যালু বের করতে দিয়েছে, তাহলে প্যারাকোর ভ্যালুটা কিছুই না, তার ফর্মুলাটা শুধু মনে রাখো,
পিটা হচ্ছে গামা টু দি পাওয়ার 1/4 m বাই রো লিকুইড মাইনাস রো ভেপার। গামা হচ্ছে সারফেস টেনশন অফ দ্য লিকুইড, এম হচ্ছে মোলার মাস, রো লিকুইড হচ্ছে লিকুইড ডেন্সিটি, আর রো ভেপারটা হচ্ছে ভেপার ডেন্সিটি ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড আর কি, মানে বেসিক্যালি ভেপার ডেন্সিটি। এইটা থেকে তুমি জাস্ট হ্যাঁ তুমি ওই প্যারাকোর ভ্যালুটাকে বের করতে পারবে। তাহলে প্যারাকোর ভ্যালু বলে দিলে সারফেস টেনশন বের করতে পারবে, আর সারফেস টেনশন বলে দিলে তুমি প্যারাকোর ভ্যালুটাকে বের করতে পারবে। সেই জন্য এই পার্টিকুলার যে এক্সপ্রেশনটা সেটা সারফেস টেনশনে বলে দেওয়া উচিত ছিল, সেটা আমরা বলে নিয়ে আসি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের টোটাল গল্পটা, মানে এই যে পার্টটা, এই পার্টটাকে আমি সারফেস টেনশনের মধ্যে ঢুকিয়ে নেব। হ্যাঁ, এটা আমি তো আগের দিন সারফেস টেনশনটা বলে দিয়েছি। আর বাকি দেখো সিলেবাস যেটা আমি উল্লেখ করলাম, সেই সিলেবাসে প্রপারলি কিন্তু যা যা দরকার আমাদের সবই আমরা বলে নিয়েছি। এক সেকেন্ড, আমি এটা শুধু এখানে ঢুকিয়ে দিই, না হলে পরে গুলিয়ে যাবে। পরের বার অন্তত ঠিক করে ফেলতে পারি। এক সেকেন্ড, তোমার জ্যাম 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 এটা তো এইখানে একটা ইয়ে ঢোকানো থাকে। হ্যাঁ, দেখো তাহলে এবারে সিলেবাসটা একবার ভালো করে দেখে নাও। দেখো সিলেবাসে মানে যা বলা আছে সেটা তো হয়েইছে, তার সঙ্গে আরো অ্যাডিশনালি অনেক কথাবার্তা বলে দিয়েছে। এবারে তুমি যদি যে কোনো টাইপেরই কম্পিটিটিভ এক্সাম দেখো, সেটা জ্যাম শুধু নয়, মানে আরো অন্যান্য, মানে এমনি লিকুইডটা থেকে কোশ্চেনের পরে এমনি কম, কিন্তু সিলেবাসে আছে মানে তোমার 2 নম্বর 3 নম্বর জায়গাটা কোশ্চেন তোমার পড়বে জ্যামে। এবং যে টাইপের কোশ্চেন টোশ্চেন পড়েছে, তোমার কাছে যদি কোনো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন টোশ্চেন থাকে তুমি দেখতে পারো, আমি তো তোমাকে দিয়েই দেবো, আমি আজকেই ওটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তাহলে এই যে physical properties of liquid, vapor pressure, surface tension and coefficient of viscosity and their application, effect of concentration of solutes on surface tension and viscosity, effect of temperature on viscosity of liquid। দেখো এই সব জিনিসগুলো একদম ডিটেলে বলা হয়, যেখানে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট সারফেস টেনশন ভিসকসিটি এখানে উল্লেখ করা আছে, তার ডিটেলিংটা কিন্তু খুব দরকার, সেটা আমরা এখানে বলেছি। এবং টেম্পারেচার ডিপেন্ডেন্ট নিয়ে যে কথাবার্তা বলতে বলেছে, সেটা গ্যাসের ভিসকসিটি, তার এখানে এমনি যদি এফেক্ট অফ টেম্পারেচার ভিসকসিটি অফ লিকুইড শুধুমাত্র দিয়েছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে ভিসকসিটি ডিপেন্ডেন্সটাকে বলেছি। যে এই যে সারফেস টেনশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন, সেইটা কিন্তু বলে দিয়েছে এখানে সারফেস টেনশন ভিসকসিটি নিয়ে সব কথাবার্তাই আমরা এখানে যা বলে দিলাম। কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, সেখানে গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম থেকে বলেছে। আর এক্ষেত্রে তোমার পার্টিকুলারলি নর্মাল লিকুইড ছাড়াও হচ্ছে পলিমারিক স্যাম্পল যদি হয়, তার ক্ষেত্রে ভিসকসিটি অ্যাভারেজ মোলার মাসটা যে বের করছে, সেখানে তো ভিসকসিটি কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স থেকে ব্যাপারটা আসছে, সেটাকেও কিন্তু ভালো করে বলে দেওয়া হয়েছে। তাহলে এই যে দুটো পিপিটি, দুটো ক্লাস আমি বলে দিলাম, সেইগুলোকে একবার ভালো করে রিভাইজ করে নাও। করে এবারে আমি তোমাকে আজকেই হচ্ছে যে মানে সলভ প্রবলেম এবং বেশ কিছু সলভ তুমি নিজে করবে আর কি, সেই টাইপের প্রবলেম তোমার দিয়ে দিচ্ছে, ভালো করে রেডি করে নেবে। পরের দিন কিন্তু আমরা নেক্সট টপিকে ঢুকে যাব। ঠিক আছে, যা সময় আছে আমাদের সবটাই দেখবে সুন্দর করে বলে দেওয়া সম্ভব হবে, অত টেনশনের কিছু নেই। তোমরা একটুখানি ওই